আমি একটা স্লাইড শেয়ার করছি। ফার্স্ট পেজ দেখা যাচ্ছে? জি। ওকে, গুড। সো গ্র্যাডবাঙ্কা লার্নিং হাব প্রেজেন্টস মেশিন লার্নিং উইথ পাইথন, এইটার ওরিয়েন্টেশন সেরেমনি আজকে ব্যাচ 14 এর জন্য। এই ওরিয়েন্টেশন সেরেমনিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম, ওয়েলকাম। আমি হচ্ছে নাজমুস সাকিব। আমি রঙ্গন রঙ্গন হ্যালো রঙ্গন ভাইয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। ওকে, সো যেটা বলছিলাম যে আমি আচ্ছা, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলাম আর কি। আমি নাজমুস সাকিব। আমি হচ্ছে এই ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর এই কোর্সের ইনস্ট্রাক্টর। সো আমি আপনাদেরকে এই কোর্স সম্পর্কে বা অন্যান্য বিষয় সম্পর্কে পুরো রিপোর্টটা গো থ্রু করব আজকের এই সেশনটাতে। খুব বড় সেশন নেব না, আমি 1 ঘন্টার মধ্যেই ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সো অ্যাট ফার্স্ট আমি এখানের মধ্যে যারা পার্টিসিপেন্টস আছে তাদের নামগুলো আমি একটু হালকা এখানে লিখে রাখি। সো আমাদের এখানের মধ্যে ফার্স্টে হচ্ছে জয়েন করেছেন কলিন্স, অ্যান্ড দেন হচ্ছে সিজান বা তৌফিক, তানভীর, রঙ্গন। ওকে, সো এই কয়জনই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমি আমার ইন্ট্রোটা সবার আগে আমি একটা স্লাইডটা দেখাই। সেটা হচ্ছে যে আমরা মূলত আজকের এই সেশনটাতে কি কি জিনিস দেখব। অ্যাট ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স, এটার ইম্প্যাক্ট, অ্যাপ্লিকেশনস অ্যান্ড এটার ফিউচার, অ্যান্ড এই ডেটা সায়েন্সের পাইথন ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমি আমার একটা শর্ট ইনফো দিই। আমার নাম হচ্ছে নাজমুস সাকিব, আমার নিকনেম হচ্ছে রাতুল। So I have completed my BSc from RUET in 2012, and then I did some jobs. দেশে ছিলাম কয়েক বছর। তা আমি লাস্টলি ওয়ালটনে ছিলাম এক্সিকিউটিভ হিসেবে সাপ্লাই চেনে, and then I went for my masters in US and I completed my masters in 2019. দেশে চলে আসি। আসার পরে আমি একটা চিটাগাং একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে জয়েন করি। তারপর কোভিডের কারণে আবার ঢাকায় চলে আসি, অ্যান্ড তারপর আস্তে আস্তে আমি পরে আমি আর জবটা কন্টিনিউ করে নিই। তো আমি এখানে মধ্যে ঢাকাতেই সেটেল হয়ে গেছি। তা আমার বাসা হচ্ছে টঙ্গীতে, উত্তরার পাশেই, গাজীপুরের যেতে শুরুতেই পড়ে। আমার রিসার্চের ইন্টারেস্ট হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, প্রেডিক্টিভ অ্যালগোরিদম, সিস্টেম ডিনামিক্স। আমি প্রচুর ঘোরাঘুরি করতে পছন্দ করি। আমি খুবই মুভি অ্যান্ড সিরিজ ফ্রিক। সময় পেলেই ফাঁক পেলেই আমি দেখি, অনেক মুভি সিরিজ দেখি। তো এই হচ্ছে মোটামুটি আমার শর্ট একটা বায়ো। নেক্সট আমরা আমাদের মূল সেশনে যাওয়ার আগে আমরা একটা আর্লিয়ার ডিসকাশন করি, সেটা হচ্ছে হোয়াট ইজ ডেটা সায়েন্স। সো যদি আমরা এটা একটা জেনারেল একটা definition যদি দেখি, ডেটা সায়েন্স ইজ এন interdisciplinary field that uses scientific methods, process, algorithms and systems. সো এখানে কয়েকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। অ্যাট ফার্স্ট হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড। সো এটার মানে হচ্ছে যে এখানে অনেক ধরনের ডিসিপ্লিন কম্বাইন করা আছে। তাকে এখানে ট্রিপলি কিছু পোর্শন আছে, সিএসসি কিছু পোর্শন আছে, মেকানিক্যালি কিছু পোর্শন আছে, আরো অনেক কিছু পোর্শন এখানের মধ্যে কমপ্লিট, মানে ম্যাথ বা স্ট্যাটিস্টিক্সের একটা বড় পোর্শন আছে। এই জিনিসগুলোকে কম্বাইন করে এটা একটা ফিল্ড তৈরি করা হয়েছে, এবং ডেটা সায়েন্সটা এতটাই বিশাল এবং এতটাই বড় যে এটাকে যদি 4 বছরের একটা আন্ডারগ্রেডের কোর্স হিসেবেও যদি এটা অ্যানাউন্স করা হয়, অলরেডি অনেক জায়গায় আছে, তারপরেও আসলে ডেটা সায়েন্সের সব পুরো জিনিসটা গ্রাস্প করা সম্ভব না। মানে এটার উপর অনেক রিসার্চ স্টিল নাও এখনো চলছে। তো এখন এখানে ডেটা সায়েন্সে কি কি কাজ করে সেখানে যদি আমরা দেখি যে সায়েন্টিফিক বিভিন্ন প্রকার মেথডস, প্রসেস, অ্যালগোরিদমস এবং সিস্টেম
এগুলো নিয়ে কাজ করে এবং এগুলোকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করে কি করে, টু এক্সট্রাক্ট নলেজ অ্যান্ড ইনসাইটস ফ্রম নয়েজি আনস্ট্রাকচার্ড ডেটা। সো বিভিন্ন ধরনের নয়েজি, আনস্ট্রাকচার্ড এবং স্ট্রাকচার্ড ডেটা থেকে তারা কিছু নলেজকে এক্সট্রাক্ট করে এবং বিভিন্ন ইনসাইটকে এক্সট্রাক্ট করে এবং সেই নলেজগুলোকে তারা অ্যাপ্লাই করে পরবর্তীতে এটা বিভিন্ন রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস ডোমেইনে ইউজ করে। এই ইউজগুলো অনেক ডোমেইনেই হয়। আমরা যদি বলি যে এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ম্যানুফ্যাকচারিংয়ে বা বিজনেস সেক্টরে, ফাইন্যান্সে বা সিকিউরিটির ক্ষেত্রে বা হচ্ছে মেডিকেল সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, মানে যেই এগ্রিকালচার সেক্টরে, সব সেক্টরেই যে জায়গায় ডেটা আছে সেই জায়গায় ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনটা আমরা করতে পারি। এবং এই ডেটা সায়েন্স ইট ইজ রিলেটেড টু ডেটা মাইনিং, মেশিন লার্নিং অ্যান্ড বিগ ডাটা। সো এই সব জিনিসগুলোকে মিলিয়ে ইন এ সেন্স কমপ্লিট একটা এই দুইটা ওয়ার্ডের মাধ্যমে আমরা এটাকে বুঝিয়ে থাকি এবং ডেটা সায়েন্সটার ভিতরেই সব কিছু কম্বাইন করা আছে এবং দিজ আর ওয়েল কানেক্টেড টু ইচ আদার। আমি এই ব্যাপারটা নিয়ে একটু পর আলোচনা করছি। সো এখানে যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখি, যে এটা একটা জেনারেটর রিপ্রেজেন্টেশন, একটা সিম্পল একটা গ্রাফ, যেটা সেটের মতো আর কি। এখানে যদি আমার ডেটা সায়েন্স থাকে তাহলে এটার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি এটার একটা অংশ হচ্ছে ডিপ লার্নিং, তার ভিতরে হচ্ছে আবার মেশিন লার্নিং, তার বাইরে হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার ডান পাশে যদি তাকাই তাহলে এই ডেটা সায়েন্স ইউজ করতে গেলে আমাদের যে টুলসগুলো দরকার, এর মধ্যে ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, ভিজুয়ালাইজেশন, ইরিয়া, এরকম কিছু আরও অনেক টুলস আছে। তো তাহলে ব্যাপারটা যেটা আমরা বুঝলাম যে ডেটা সায়েন্স হচ্ছে একটা কম্বাইন্ড ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড, যার ভিতরে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এআই এবং আরও অন্যান্য রিসেন্ট টেকনোলজিক্যাল রিসার্চের সব বিষয়গুলো একটা সেক্টরের মধ্যেই, একটা এরিয়ার মধ্যেই কম্বাইন্ড। এটাকে আমরা বলতে পারি যে ইটস লাইক এ সি, একটা সমুদ্রের মতন, যেটার বিশাল বড়, এটার মানে ওয়াইডনেসটা অনেক বেশি, আবার এটার ডেপথ অনেক বেশি। যত আমি ভিতরে যাব তত জিনিসগুলো আরো জটিল হবে। আর এখানে আমরা যেহেতু আমাদের এই কোর্সটা মেশিন লার্নিং নিয়ে, সো মেশিন লার্নিংটাকে আমরা এটাকে বলি যে ইটস এ নাথিং বাট এ শিপ, একটা জাহাজ। সো জাহাজটা যখন সমুদ্রের মধ্যে সেল করে তখন সে তার বিভিন্ন এরিয়াতে সে মুভ করে, চারদিকে সে যায়, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এবং যেখানে আইল্যান্ড পায় সেখানে গিয়ে সে আইল্যান্ডে গিয়ে যায় অথবা কোনো একটা কান্ট্রিতে যায়, পোর্টে যায়। দ্যাট মিনস যখন এই শিপটা সেল হয় সমুদ্রের মধ্যে তখন তার একটা গোল থাকে, তার টার্গেট থেকে, সে ওই টার্গেটে যাওয়ার চেষ্টা করে এবং সে কিন্তু যেতে পারতো না আনলেস তার কাছে যদি সি না থাকতো। তাহলে এই সমুদ্রটা আছে বলেই এই শিপটা সে মুভ করতে পারছে। সো আমার এই ডেটা সায়েন্সটা হচ্ছে একটা বিশাল এরিয়া, যার মধ্যে এই মেশিন লার্নিংটা হচ্ছে একটা শিপের মতন, যাকে ইউজ করে আমি আমার ডিজায়ার যে টার্গেট, সেই টার্গেটটাকে ফুলফিল করতে পারি। সেটা যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রেও হতে পারে। এটা আমি জাস্ট একদম যারা বিগিনার লেভেলে আছে, একদম যাদের কোনো নলেজ নাই, তাদেরকে আমি জাস্ট সহজভাবে, যদি অনেকে বলেন না বাচ্চাদের মতো লেভেলে গিয়ে শেখানো, বাচ্চাদের যখন আমরা কোনো জিনিস শেখাই তখন আমরা একদম এবিসিডি ধরে শেখাই। সো একদম যদি একদম লোয়ার লেভেলে যদি কিছু বুঝাতে হয়, বলতে হয়, তাহলে আমি এই এক্সাম্পলটা দিই। আই থিঙ্ক আপনাদের এটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না, হচ্ছে কি না? ওকে, এখন আমরা ডেটা সায়েন্সটাকে আরেকটু এক্সপ্লেন করার চেষ্টা করি। সো I have a box here. So in this box we have some values. এইগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু, এগুলোকে বলা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু বা নমিনাল ভ্যালু বলা হয়, যেগুলো ইয়েস নো, ইয়েস নো, ইয়েস ইয়েস সামথিং, এখানে কিছু ভ্যালুস আছে। এইখানে আমরা কিছু পার্সেন্টেজ ভ্যালু দেখতে পাচ্ছি, 40%, 75%, 85%, আবার তার নিচে দেখতে পাচ্ছি 6 ডিজিটের কিছু ভ্যালু আছে এবং লাস্টলি 4 ডিজিটের অনেকগুলো ভ্যালু আছে। এখন কথা হচ্ছে কি, এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে, এই ভ্যালুগুলোর সোর্স কোথায়, এই ভ্যালুগুলো দিয়ে আমরা কি বুঝতে পারি, কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। এই ধরনের যখন আমার ভ্যালু থাকবে, বোথ নিউমেরিক্যাল ভ্যালু অথবা ক্যাটাগরিক্যাল ভ্যালু, এগুলোকে আমরা বলি ডেটা, কমপ্লিটলি র ডেটা, যেগুলোর কোনো আগামাথা আমরা জানি না, এগুলোর কোনো মা বাপ আমরা জানি না, কোত্থেকে আসছে আমরা জানি না, কোনো সোর্স জানি না। যখন আমরা এই সকল ডেটাগুলোকে, এগুলো যেহেতু আনস্ট্রাকচার্ড অবস্থায় আছে, এটাকে যদি আমরা স্ট্রাকচার্ড ওয়েতে সাজানোর চেষ্টা করি, ডান পাশের যেই
একটা টেবিল দেখতে পাচ্ছি, আমরা যখন এটাকে একটা টেবুলার ফর্মে উইথ ইউজিং সাম লেভেলস যদি আমরা এটাকে সাজাই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিছু ডিভিশনের নাম দেওয়া আছে, রাজশাহী, ঢাকা, চিটাগাং, সিলেট, খুলনা। তারপর হচ্ছে ভ্যাকসিন সেন্ট, কোভিড ভ্যাকসিন পাঠানো হয়েছে। সো নাও উই ক্যান রিলেট দোজ ইয়েস নো ইয়েস নো ইয়েস নো দিস থিং, যে হ্যাঁ ভ্যাকসিন পাঠানো হয়েছে কি হয় নাই, এটার একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু আমরা এখানের মধ্যে পাচ্ছি একটা রিপোর্টের মধ্যে। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যাফেক্টেড রেট। সো অ্যাফেক্টেড রেট যেহেতু, এই রেটটা অবশ্যই একটা পার্সেন্টেজ ভ্যালু। সো এখানে যে পার্সেন্টেজ ভ্যালুটা দেখতে পাচ্ছিলাম সেটা এখানের মধ্যে চলে আসছে। এখন আমার জন্য কিন্তু বুঝতে সুবিধাজনক হচ্ছে যে আসলে এই জিনিসগুলো কি, এই পার্সেন্টেজ ভ্যালুগুলো কি। সিমিলারলি পপুলেশন, 6 ডিজিটের কিছু পপুলেশন দেওয়া আছে এবং নাম্বার অফ ডক্টরস 4 ডিজিটের কিছু ওই এরিয়াতে বা ওই জেলার মধ্যে নাম্বার অফ ডক্টরস দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এই দুইটার মধ্যে পার্থক্য কি। বাম পাশেরটার অংশ একটা হচ্ছে আমরা বলি র ডেটা, ডান পাশেরটা হচ্ছে ইনফরমেশন, অর্থাৎ আমি ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করছি। এবং শুধু এই টেবিলটাই না, আমি যদি এই টেবিলের ভ্যালুগুলোকে আরও অন্যান্য বিভিন্ন অ্যানালাইসিস করি, বিভিন্ন ক্যালকুলেশন করি, বিভিন্ন ধরনের মডেল বা অ্যালগোরিদম ইউজ করি, বিভিন্ন ইকুয়েশন ইউজ করি, করলে আমরা ডান পাশে আরও এক্সট্রা 4-5টা 6টা কলাম আমরা অ্যাড করতে পারবো। লাইক এফেক্টেড রেট হওয়ার পর পপুলেশনের কতজন এটা থেকে রিকভারি করছে, রিকভারি রেট কত, ডক্টরদের মধ্যে তারা এফেক্টেড হয়েছে কিনা, বা এখানে আলটিমেটলি পরবর্তীতে এই ডিভিশনগুলোতে আবার নতুন করে কোনো ভ্যাকসিন পাঠাতে হবে কিনা, বা কিরকম তাদের সিচুয়েশন বা তাদের রেজাল্টটা কিরকম ভ্যাকসিন পাঠানোর পরে, আলটিমেট আউটকামটা কিরকম, সেটা যে কোনো ধরনের আউটকামই আসতে পারে। এর মানে যখন আমরা এই আউটকামগুলো দেখব, তার মানে আমরা এখান থেকে কিছু ইনফরমেশন থেকে আমরা নলেজ পাচ্ছি, কিছু ইনসাইট পাচ্ছি, এবং সেই ইনসাইটগুলোকে কাজে লাগিয়ে আমরা ফিউচারে কিছু ডিসিশন মেকিং এর কাজ করতে পারি। যেমন এখানে ঢাকা, রাজশাহী, চিটাগাং, সিলেট, খুলনার 5টা জেলা দেওয়া আছে। এই ইনফরমেশনগুলো দেখে আমরা পরবর্তীতে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা কোন দিকে যেতে পারে, অর্থাৎ কোন ডিভিশনে আমার বেশি এফেক্টেড হচ্ছে, বা সেখানে কোনো হসপিটাল আবার তৈরি করা দরকার কিনা, নার্স বা ডক্টর পাঠানো দরকার কিনা, বা ওখানে আমি আবার পুনরায় ভ্যাকসিন পাঠাবো কিনা। এই যে আমি যে সকল কিনা ওয়ার্ডগুলো ইউজ করছি, অল দিজ আর ডিসিশনস, আমি ইয়েস অর নো ডিসিশনস। তার মানে যখন আমি ডেটাকে অ্যানালাইসিস করব, ইনফরমেশন থেকে আমি যখন এখান থেকে নলেজ এবং ইনসাইটকে এক্সট্রাক্ট করব, সো আই ক্যান মেক সাম ভ্যালুয়েবল ডিসিশন, যেগুলো আমার সেটা গভর্নমেন্ট ডিসিশন হইতে পারে, নন গভর্নমেন্ট ডিসিশন হইতে পারে, যেখানে আমার মানি একটা বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সো খুব ওয়াইজলি ডিসিশনগুলো নিতে হয়। তার মানে আমরা যদি ডেটা সায়েন্সটাকে এইভাবে এক্সপ্লেন করি, যে ডেটা সায়েন্স হচ্ছে যে র ডেটাগুলোকে একটা টেবুলার ফর্মে বা স্ট্রাকচার্ড ওয়েতে সাজিয়ে সেখান থেকে বিভিন্ন অ্যানালাইসিস করে আমরা আলটিমেটলি আমার গোল হচ্ছে এখান থেকে কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা নলেজকে গ্যাদার করা, এক্সট্রাক্ট করা, এবং ফাইনালি সেখান থেকে ডিসিশন মেক করা। এই পুরো প্রসেসটাকে আমরা বলি এটা একটা অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন ইন এ জেনারেল সেন্স। এই পর্যন্ত ক্লিয়ার কি? আচ্ছা, এবার আমরা কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি। তো ডেটা সায়েন্সটাকে আরো ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কিছু গ্রাফের হেল্প নিতে হয়। লেটস সে ইন দ্য লেফট ফিগার, আমরা যদি এই ফিগারটা দিকে তাকাই, এখানে এক্স এক্সিস বরাবর একটা ফাংশন এখানের মধ্যে জেনারেট করা হয়েছে, যেখানে এক্স এক্সিস বরাবর হচ্ছে হোম এজ, বিল্ডিং এর বয়স, এবং ওয়াই এক্সিস বরাবর পপুলেশনগুলোকে এরিয়া পপুলেশন বলা আছে। আর কিছু কালার কোড দেওয়া আছে অন দ্য রাইট সাইডে। এখানে কিছু কালারের প্রাইস ভ্যালু দেওয়া আছে। এখানে হচ্ছে 5 এর পরে কয়টা, এখানে 5টা 6টা জিরো, এখানে হচ্ছে একের পর অনেকগুলো জিরো। সো গ্র্যাজুয়ালি এখানে প্রাইসটা ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, যখন আমি আমার র ডেটাগুলোকে, কলাম ওয়াইজ ডেটাগুলোকে যখন আমি এরকমভাবে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, তখন এখান থেকে আমি অনেক ধরনের ইনফরমেশন বের করতে পারি। যেমন আমি যদি এইদিকে তাকাই, যে এখানে ডেটার একটা ডেনসিটি আছে, তার মানে যে সকল বাড়িগুলোর বয়স 0 to 4 এর মধ্যে আছে, সেখানে পপুলেশন ডেনসিটিটা এইরকম রেঞ্জের মধ্যে থাকে, এবং আস্তে আস্তে কালারটা ফেড হওয়া শুরু করছে, ইয়েলোইশ কালার হচ্ছে, এবং সেখান থেকে গ্রিন কালার হওয়া শুরু করছে। সো কালারটা দেখে বুঝতে পারছি যে যত বাড়ি পুরাতন হচ্ছে, 10, 12, 15 বছর পুরাতন হচ্ছে, তত ওই বাড়িটার প্রাইস বাড়তেছে, এবং একই সাথে ডেনসিটিও কমে যাচ্ছে। তার মানে আমরা একটা ফিগার দিয়ে কিন্তু কয়েক ধরনের
ইন্টারপ্রিটেশন করতে পারছি। এই ইন্টারপ্রিটেশন করার কাজে আমরা এই গ্রাফগুলোকে ইউজ করি। এটা একটা স্ক্যাটার প্লট। এবং ডান দিকে যদি আমরা এখানে আরেকটা প্লট দেখি, এই প্লটের মধ্যে দেখতে পাচ্ছি দুইটা কালার কোড দেওয়া আছে, একটা ভ্যালু 1 একটা ভ্যালু 2, এবং এখানে এক্স এক্সিস বরাবর কিছু ভ্যালুর একটা ভেরিয়েবল দেওয়া আছে 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কিছু গ্রুপের নাম দেওয়া আছে। এখন এটার ভিতরে ডেটা পয়েন্টসগুলোকে যখন আমরা প্লট করছি, প্লট করলে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে দুইটা পয়েন্টের মধ্যে বেশ বড় ডিফারেন্স, কিছু কিছু ক্ষেত্রে দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্সই নাই। তার মানে দুইটা ভ্যালুর মধ্যে আমরা একটা রেঞ্জ দেখতে পাচ্ছি বা একটা ভেরিয়েশন দেখতে পাচ্ছি। এই ভেরিয়েশনটা কখনো কম কখনো বেশি। এখন কোন কোন গ্রুপের জন্য এই ভেরিয়েশনটা আসতেছে, কোনটার জন্য বেশি হচ্ছে কম হচ্ছে, এটা কিন্তু আমরা সহজে এখান থেকে আইডিয়া করতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই ভেরিয়েবল নিচে যে এক্স অ্যাক্সিস বরাবর যে ভ্যালুটা দেওয়া আছে ভেরিয়েবলের, সেই ভেরিয়েবলের পয়েন্ট ভ্যালু বা পার্সেন্টেজ ভ্যালু থেকে আমরা এই গ্রুপগুলোকে সেপারেট করতে পারি। একই সাথে আমরা এখানে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা একটা কাইন্ড অফ লিনিয়ার ট্রেন্ড ফলো করতেছে, এবং এই ট্রেন্ড থেকে আমরা এই ফিউচার ডেটাগুলোকে প্রেডিক্ট করতে পারি। এই ধরনের কিছু কাজগুলো, প্রেডিকশনের কাজগুলো কিন্তু আমরা খুব সহজেই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারছি। নেক্সটে আমরা আরো কিছু ফিগার দেখি। বাম পাশে যে ফিগারটা হচ্ছে এটা হচ্ছে বাবল প্লট, এবং ডান পাশেরটা হচ্ছে সিম্পল একটা লিনিয়ার প্লটের মতো, নন লিনিয়ার একটা প্লট। সো বাম পাশে দেখতে পাচ্ছি যে এখানে কয়েকটা কালার দেওয়া আছে। সো কালার কোড হিসেবে দেওয়া আছে রেড ফর এশিয়া এন্ড অস্ট্রেলিয়া, ব্লু ফর আফ্রিকা, গ্রিন ফর নর্থ আমেরিকা, ইয়েলো ফর ইউরোপ। এবার আমরা দেখি এক্স অ্যাক্সিসে কি দেওয়া আছে। এক্স অ্যাক্সিস হচ্ছে জিডিপি পার ক্যাপিটা, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। এখন আমরা দেখতে পাচ্ছি এই কালার কোডগুলো সবগুলো কিন্তু আমার এই বাবুলগুলো সেম সাইজের না। কোনো কোনো বাবুল হচ্ছে অনেক বড়, কোনো কোনো বাবুল হচ্ছে আবার অনেক ছোট ছোট। এখন যদি আমরা দেখি যে যখন আমার জিডিপি কম থাকে, লাইক বিটুইন 0.5 থেকে শুরু করে 0.5 থেকে শুরু করে 5K এর মধ্যে, তখন এখানে একটা কালারের আধিক্য দেখতে পাচ্ছি। এর মানে আফ্রিকার এখানকার মানুষের জিডিপি কম এবং এদের লাইফ এক্সপেক্টেন্সিটাও মোটামুটি 55 to 70 এর মধ্যে, 72 এর মধ্যে। আবার যখন জিডিপি বাড়ছে, এই এরিয়াটা দেখতে পাচ্ছি যে নর্থ, এই কালারটা হচ্ছে এশিয়া অস্ট্রেলিয়া, এই সকল জায়গার মানুষের লাইফ এক্সপেক্টেন্সিও বেশি অ্যান্ড জিডিপিটাও বেশি। এবং এখানকার এই যে এই সার্কেলটা বোঝা যাচ্ছে যে এখানে ভ্যালুগুলোর ডেন্সিটি অনেক বেশি। তাহলে আমরা কিন্তু এখান থেকে, মানে যদিও আমি এখানে শুধুমাত্র জিডিপি আর লাইফ এক্সপেক্টেন্সি এই দুইটা কলামকে নিচ্ছি, এই দুইটা কলামের ভ্যালুগুলোকে যখন আমরা প্লট করছি, তখন এখান থেকে আমরা আরো অনেক ধরনের ইনফরমেশন, আরো অনেক ধরনের ইনসাইট এখান থেকে মানে এক্সট্রাক্ট করতে পারছি। তো ডেটা সায়েন্সে ভিজুয়ালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আমরা ডেটাকে বুঝতে পারি, ডেটার ক্যারেক্টারিস্টিক্স, ডেটার গতি প্রকৃতি আমরা আঁচ করতে পারি। এখান থেকে আমরা পরবর্তীতে আরো কিছু আরো বেশি অ্যানালিসিস কাজ করতে পারি। যেমন দেখি আমরা ডান দিকের ফিগারটা, এখানে হচ্ছে উইকলি কোভিড-19 অ্যাসোসিয়েটেড হসপিটালাইজেশন, যেখানে এক্সিস বরাবর একটা টাইম সিরিজ ডেটা দেওয়া আছে। ইট স্টার্টস ফ্রম মার্চ অ্যান্ড এন্ডস অন নভেম্বর, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর উইকলি একটা পপুলেশন রেটের উপর বেস করে নাম্বার অফ পেশেন্টস, তাদের হসপিটালাইজেশনের একটা ভ্যালু দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি মার্চ থেকে বাড়তেছে, খুব বাড়লো, এটা 2020 কথা বলতেছি, এই ওই গ্রাফটা বাড়লো, তারপর আস্তে আস্তে কিছুটা কমলো, জুনের দিকে কমে গেছে, এই এরিয়াটাতে কমে গেছে, আবার একটু বাড়লো, বাড়ার পরে সেপ্টেম্বর পর্যন্ত অনেক কমে গেছে, দেন অক্টোবর পর্যন্ত হঠাৎ করে আবার রাইজ হয়েছে। তার মানে আমরা এই মাসগুলোতে কখন রাইজ হচ্ছে কখন এটা নেমে যাচ্ছে, এখান থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে শীত প্রধান দেশগুলোতে বা শীত যখন আসে ওই সময় এইটার এফেক্টেড রেটটা অনেক বেশি হয়। তো আমরা যদি এই এক বছরের ডেটাকে, যেহেতু এটা কোভিড নতুন আসছে, এক বছরের ডেটা আমার হাতে আছে, তো পরবর্তী বছরে আমরা এই এই গ্রাফটা দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে নেক্সট ইয়ারে কখন কোন সময় এটা বাড়তে পারে বা কমতে পারে। এটার উপর বেস করে আমরা পরবর্তীতে নাম্বার অফ হসপিটালস, নাম্বার অফ ডক্টরস এন্ড আদার ফ্যাসিলিটিস গুলো বাড়ানো হবে কি হবে না, এই ধরনের অনেক ইম্পর্টেন্ট ডিসিশন গুলো আমরা নিতে পারি। তো এই ফিগারগুলো দেখানোর আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই, আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া যে ডেটা সায়েন্স আসলে কি পরিমাণ সাপোর্ট দিচ্ছে আমাদের, কি পরিমাণ হেল্প করছে, এবং ডেটা সায়েন্সের মাধ্যমে আমরা কত ইজিলি আমরা আমাদের ডিসিশন মেকিং এর কাজগুলো করতে পারি। শুধুমাত্র ডেটাকে আমি যদি ভিজুয়ালাইজেশন না করে এমনিতেই এক্সেলের মধ্যে ফেলে যদি আমরা কাজ করতে যাই বা অন্য যে কোনো সফটওয়্যারে কাজ করতে যাই, সেখান থেকে আউটকামটা আসতে অনেক সময় লাগবে বা
হয়তো ক্লিয়ারলি আমি সেই আউটকামটা হয়তো পাবো না, সেটার এফিসিয়েন্সিটা কম থাকবে। বাট যখন আমরা বিভিন্ন ধরনের গ্রাফ ইউজ করবো, বিভিন্ন অ্যানালাইসিস করবো, মডেলকে আমরা ডেভেলপ করবো, তখন সেখান থেকে প্রেডিকশন মডেল দিয়ে আমরা আরো ইফেক্টিভ ওয়েতে কম সময়ে আমার কাজগুলো করতে পারি, বিভিন্ন ডিসিশন মেকিং এর কাজ করতে পারি। দেন আমরা মোটামুটি এখান থেকে যে আইডিয়াটা পাই, আমি যদি এখন এটাকে একটু সামারাইজ করি, ডেটা সায়েন্সটা কি? ডেটা সায়েন্সটা হচ্ছে যে আমি ডেটাকে নিব এবং আমি একটা মডেল বা অ্যালগোরিদমের মধ্যে এই দুটাকে মানে কি করব, ইনকর্পোরেট করব। ইনকর্পোরেট করার পরে এখান থেকে আমি অ্যানালাইসিস করব, এবং অ্যানালাইসিস শেষ করার পরে আমি এখান থেকে আলটিমেটলি একটা রেজাল্ট বা একটা ডিসিশন আমি মেক করতে পারবো। এবং এই পুরো কাজটা যখন আমি করব, এই পুরো কাজটা করতে গেলে আমার দুইটা জিনিস মেইন লাগবে, একটা হচ্ছে ডেটা, একটা হচ্ছে মডেল। মডেলটা আমি নিজে তৈরি করব, ডেটা আমি একটা জায়গা থেকে কালেক্ট করব, বিভিন্ন সোর্স থেকে, সার্ভে থেকে কালেক্ট করব। কালেক্ট করে দেন আমি এখান থেকে পুরো কাজটা কমপ্লিট করব। এখন এই কাজটা কোথায় কোথায় করা হয়? এই কাজটা যে কোনো জায়গাতেই করা সম্ভব, যেখানেই ডেটা আছে সেখানেই করা সম্ভব। এবং এই জায়গাতে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। সো আমরা জানি যে আউটপুটটা হচ্ছে আমার সেই ডিসিশন মেকিং আমি করার জন্য, আউটপুট আমি যে ডিসিশন মেকিং করব সেখানে আমার আউটপুটটা কেমন আসবে, ইয়েস নো, কারো ডায়াবেটিস হয়েছে কি হয় নাই, তাকে সার্জারি করতে হবে কি হবে না, বা এই ওষুধের এফিসিয়েন্সি কত পার্সেন্ট, বা আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, সেই প্রোডাক্ট ডেভেলপমেন্ট যখন করবো, আমি যখন এটা ম্যানুফ্যাকচারিংয়ে যাবো, তখন সেক্ষেত্রে আমার প্রফিট হবে কি হবে না, সাপ্লাই চেনের ক্ষেত্রে হতে পারে, ফাইন্যান্সের ক্ষেত্রে হতে পারে, এনি এরিয়া, ইউ নেম ইট, যে কোনো এরিয়াতে এটা কাজ করা সম্ভব। ওকে, সো তাহলে আমরা যদি এটা এই অংশটা যদি আমরা মোটামুটি বুঝতে পারি, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। সো আমরা একটু ফর্মাল ডেফিনেশনের মধ্যে যাই। দ্য আর্ট অফ হোয়াট ইজ ডেটা সায়েন্স? দ্য আর্ট অফ মেকিং দ্য মেশিনস ইন্টেলিজেন্ট উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। আমি একটা মেশিনকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি যাতে মেশিনটা নিজে নিজে ডিসিশন মেক করতে পারে। দ্যাট মিনস ধরেন ইন ফিউচার রোবটরা আমাদের বাসায় কাজ করবে, ঠিক আছে? আমি এই রোবটের সাহায্যে আমি বলবো যে আমার বাসায় একটা রোবট আছে, পেট রোবট, তুমি রোবটের নাম হচ্ছে এবিসিডি একটা কিছু নাম, ধরলাম রোবো, যে হ্যাঁ রোবো তুমি যাও এখান থেকে আমার রুম থেকে কিচেনে যাবা, সেখানে টেবিল থেকে একটা গ্লাস পানি নিয়ে আমাকে আসবা। তো রোবটটা হচ্ছে ওই আমরা যখন আন্ডারগ্রেডে আপনারা প্রায় সবাই কম বেশি লাইন ফলোয়ার রোবটের কিছু প্রজেক্ট করছিলেন আপনারা নিজেরা। তো ধরেন ওই রকমই কাছাকাছি একটা রোবট, সে হচ্ছে বিভিন্ন ফিগার বা বিভিন্ন ধরনের ইমেজ দেখে আপনার রুম থেকে সুন্দর মতো ওইভাবে বের হবে, বের হওয়ার ওয়েটা বের করবে, বের হয়ে গিয়ে কিচেনে যাবে, গ্লাসটা আইডেন্টিফাই করবে, গ্লাসটা খালি কিনা, ইয়েস অর নো সেটা সে ডিটেক্ট করবে। তারপরে যদি খালি থাকে এটা জগ থেকে গ্লাসটা ঢালবে, কত ডিগ্রি পর্যন্ত হাতটা ঘোরাবে সেটাও তাকে শিখায় দেওয়া আছে। এই ডেটাগুলোকে তাকে ইনপুট দিয়ে তাকে বারবার বিভিন্ন কাজ করে প্র্যাকটিস করে তাকে শেখানো হয়েছে। এই যে লার্নিং প্রসেসটা, এই লার্নিং প্রসেসটা হওয়ার পরে কিন্তু তার এফিসিয়েন্সিটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তার মানে আমি মেশিনটাকে ইন্টেলিজেন্ট বানাচ্ছি। এখন কিভাবে? উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। এক্সপ্লিসিট প্রোগ্রামিং হচ্ছে যে সকল প্রোগ্রামিং এ আমাদের আসলে অনেক কি বলে যে অনেক জায়গার প্রয়োজন হয়। লেটস সে আমি যদি বলি যে কোনো একটা প্রবলেম স্টেটমেন্ট আপনাকে দেওয়া হলো, সেই প্রবলেম স্টেটমেন্টটা আপনি যদি সি, সি প্লাস প্লাস, জাভা, জাভা স্ক্রিপ্ট, অন্য ল্যাঙ্গুয়েজে যদি করতে যান, সেখানে জাস্ট ফর এক্সাম্পল যদি 50 লাইন্স অফ কোড লিখতে হয়, আর আপনি যদি এটা পাইথনে করেন, যেহেতু আমরা এই পাইথনে আমরা কোর্সটা করতেছি, পাইথনে যখন আমরা করব তখন সেটা দেখা যাবে যে 20 থেকে 25 মানে অলমোস্ট প্রায় 50% কম কোড দিয়ে আমরা খুব সহজেই এই ডেফিনেশন মানে আমাদের এই মেশিনটাকে আমরা ইন্টেলিজেন্ট বানাতে পারবো। তো এইটাই এই জন্য বলা হয় যে উইদাউট এক্সপ্লিসিট প্রোগ্রামিং। তো ডেটা সায়েন্স হচ্ছে একটা ফিল্ড যেখানে আমি অ্যালগোরিদমটাকে শেখাবো তাকে বিভিন্ন টেকনিকের মাধ্যমে। অ্যাট ফার্স্ট হচ্ছে আমি তাকে এক্সিকিউট করব কিছু টাস্ক দিয়ে, ইট মাইট বি রিগ্রেশন অর ক্লাসিফিকেশন, অ্যান্ড দেন আই উইল ইমপ্রুভ ইটস পারফরমেন্স। এই রোবটের কথা যেটা বললাম, ওই রোবটটা ঠিকভাবে কিচেনে গিয়ে জগে পানি ঢেলে আবার কাছে নিয়ে আসতে পারবে কিনা, নাকি মাঝপথে গ্লাস ফেলে দেবে, এই যে জিনিসগুলো হইতে পারে, ভুল হইতে পারে, ঠিক আছে, বা সে ঠিকভাবে ক্যালিব্রেট করতে নাও পারে। তার মানে তাকে আমি বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে, বিভিন্ন ধরনের কাজ করিয়ে, বিভিন্ন ডেটা দিয়ে তাকে ট্রেন করে তার পারফরমেন্সটাকে ডেভেলপ করব। সো at this point we will develop my model with experience data, যে এক্সপিরিয়েন্সের কথা বললাম, যে বারবার তাকে ট্রেন করে টেস্ট করে আমি তাকে এক্সপিরিয়েন্স দিয়ে মেশিনকে ইন্টেলিজেন্ট বানাবো।
তো এটা হচ্ছে আমার মূলত বুকিশ ডেফিনেশন অফ ডেটা সায়েন্স। এই পর্যন্ত আমি যা যা বললাম তাতে বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না। ওকে, সো এখন যদি আমরা দেখি যে এই ডেটা সায়েন্সের টাইপগুলো কি, মানে ডেটা সায়েন্সের ভিতরে আমরা কি কি ধরনের কাজ করতে পারি, কাজের এরিয়া যদি বলি, তাহলে আমি যদি এখান থেকে শুরু করি স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল যে সকল অ্যানালাইসিস করার জন্য যে মডেলগুলো আছে সেই মডেলিংয়ের কাজগুলো আমরা করতে পারি। যেমন আমি যদি বলি যে বায়াসের নেটওয়ার্কের কাজ করতে পারি, মন্টে কার্লো সিমুলেশনের কাজ করতে পারি, বা পিসিএ আপনার প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যানালাইসিস, বা আমি যদি বলি যে অ্যানোভার কাজ করতে পারি। এই আরো অনেক ধরনের মডেল আছে, সেই মডেলগুলোকে আমি এই ডেটা সায়েন্সের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারি। ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন করতে গেলে আমাকে এই মডেলগুলো ইউজ করতে হয়। দেন সাম সায়েন্টিফিক মডেলস মেথডস, সায়েন্টিফিক মেথডসগুলো এটা যে আসলে সায়েন্স রিলেটেড হইতে হবে নট নেসারি। এখন এটা বিজনেস রিলেটেডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল আছে, বিভিন্ন ধরনের থিওরাম আছে। ওই সকল থিওরাম মডেলগুলোকে আমরা কোডে কনভার্ট করে বিভিন্ন প্যারামিটার দিয়ে আমাদের ডেটাকে ইনপুট করে মডেল জেনারেট করে আমরা এই একটা ভালো একটা কি বলবো একটা অ্যাজাম্পশন বা একটা ভালো প্রেডিকশন আমরা এখান থেকে করতে পারি। মেশিনকে ইন্টেলিজেন্ট করার ক্ষেত্রে আমরা এআই গুলো কাজ, যে কাজগুলো হচ্ছে রোবোটিক্সের কাজ, বা ধরেন ড্রোন টেকনোলজি, বা অটোনোমাস কার, টেসলা কারের কথা যদি বলি, এই ধরনের সায়েন্টিফিক এগুলো যে সকল সায়েন্টিফিক মেথডসগুলো ইউজ করে সেই মেথডগুলো আমরা ডেটা সায়েন্স দিয়ে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনের অংশ হিসেবে আমরা এখানে কাজ করতে পারি। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের মধ্যে ধরেন প্রথমে আসি, ধরেন ফেসবুকের একটা কথা বলি। ফেসবুকের এখন 90% অ্যালগোরিদম হচ্ছে মেশিন লার্নিং অ্যালগোরিদম, ব্যাক এন্ডে যেটা কাজগুলো করতেছে। দ্যাট মিনস আপনি হচ্ছে গুগলে বা জিমেলে কারোর সাথে কোনো জিনিস শেয়ার করতেছেন বা সার্চ করতেছেন, আপনি ধরেন আপনি একটা টি শার্ট কিনবেন, আপনি এই শার্টের দেখতেছেন, কালার দেখতেছেন, কিছুক্ষণ পর আপনি ফেসবুকে গিয়ে আবার একটু রিলোড করবেন, দেখবেন কোত্থেকে যেন অনেকগুলো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের টি শার্টের অ্যাডভার্টাইজ চলে আসছে আপনার কাছে। এটা কিন্তু সবার কাছে আসবে না, আপনার কাছে আসবে। এটাকে আমরা বলি টার্গেট মার্কেটিং। এই টার্গেট মার্কেটিংটা কিভাবে হলো, যে ফেসবুকে কন্টিনিউয়াসলি ডেটাকে রিড করে, কন্টিনিউয়াসলি ডেটার উপর অ্যানালাইসিস করে, এবং এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে চলতে থাকে। এবং ফেসবুকে প্রতি সেকেন্ডে কয়েক লাখ, 30-40 লাখের মতো ডেটা বা পিকচার, স্ট্যাটাস বা ওয়ার্ড প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপলোড হচ্ছে। বিশাল ডেটাবেস, এই ডেটাবেস থেকে তারা বিভিন্ন অ্যানালাইসিস করে দেখবে যে আপনি যেটা সার্চ করতেছেন এই রিলেটেড কোন জিনিসগুলো আছে, এবং সাথে সাথে উইদিন এ ভেরি শর্ট টাইম, কয়েক মিনিটের মধ্যে আপনার হোম পেজে সেটা চলে আসবে। সো এটা হিউজ একটা ব্যাপার। এবং সামনে যে মেটার ব্যাপারে যে মার্ক জুকারবার্গ গত মাসে যে ভিডিওটা দিল, সেখানে দেখতে পাচ্ছেন যখন 3D আপনার একটা অরা তৈরি হবে, বা আপনি হ্যাং আউট করতে পারবেন ঘরে বসে ফ্রেন্ডের সাথে, কত কিছু করা যাচ্ছে এখানে। আমাদের মার্কেট প্লেসের বিশাল একটা এরিয়া সামনে তৈরি হচ্ছে। যাই হোক, ডেটা রিসার্চের ক্ষেত্রে আমরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারি। ডেটা রিসার্চের ক্ষেত্রে লাইক ড্রাগ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা ধরেন আপনি এখানের মধ্যে আপনি যদি যে কে যেন আসেন এখানে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, তো টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের যিনি আছেন, তো ধরেন আপনার কাছে যে ধরনের মেটেরিয়ালগুলো আছে, সুতা বা হচ্ছে কালার যেগুলো আছে ডাইং এর, এই সকল ডেটাগুলোকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, বা এগুলো থেকে আপনার ওই সুতোর বা হচ্ছে ওই ফেব্রিকটা কতটুকু ভালো হবে, খারাপ হবে, ওটার এলাস্টিসিটি কেমন হবে, ওটাকে ধুলে রং যাবে কিনা, হ্যাঁ, এই যে আপনারা অনেক কাজ করেন, অনেক অ্যানালাইসিস করেন, এবং তারপরে আপনার ট্রায়াল এন্ড এরর করে বিভিন্ন মডেল বা বিভিন্ন কাজগুলো আপনারা করেন, সেগুলো কিন্তু খুব সহজেই আমরা ডেটা রিসার্চ করে করতে পারি, যদি ঠিকভাবে যদি এটা করা যায়, ঠিকভাবে মডেল ডেভেলপমেন্ট করা যায়, বা যদি ঠিকভাবে আপনি ডেটাকে যদি এখানে ইনপুট করতে পারেন, করা সম্ভব। দেন হচ্ছে একটা পোর্শন আমরা বলি মেশিন লার্নিং। তার মানে আমি মেশিন লার্নিংকে মেশিনকে আমি শেখাচ্ছি, এবং এই মেশিন লার্নিংটা কাজ করতে গেলে আমাকে এই স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর কিছু অংশ এই জায়গা লাগে, সায়েন্টিফিক মেথডসের কিছু অংশ লাগে, কয়েকটা অংশ এখানের মধ্যে আসতেছে। তার মানে আমি মেশিন লার্নিং একটা জিনিস বুঝি যে আমি মেশিনকে শেখাচ্ছি, একটা সিস্টেমকে শেখাচ্ছি বাই মেকিং অ্যান অ্যালগোরিদম, একটা মডেল তৈরি করে তাকে ডাটা ফিড দিয়ে, ডেটাকে আমি ফিড দিয়ে তাকে আমি শেখাবো যে তুমি এই একটা প্যাটার্নকে ফলো করবা। অ্যালগোরিদমের কাজ হচ্ছে সে ডেটাকে নিয়ে সেই ডেটার ভ্যালুগুলোকে অ্যানালাইসিস করে একটা প্যাটার্ন জেনারেট করবে। সেই প্যাটার্নের উপর ভিত্তি করে সিমিলার টাইপের ডেটা যখন সে পাবে, তাহলে সে তার জন্য মানে ওখান থেকে একটা রেজাল্ট বা আউটকাম, একটা ডিসিশন মেক করা তার জন্য ইজি হবে, এবং সে আপনাকে সেই রেজাল্টটা বলে দিবে। আপনার অনেকগুলো কাজই সে খুব সহজেই করে ফেলতে পারতেছে, বাট তার আগে তাকে শেখাতে হবে, শেখানোর কাজটা হচ্ছে আপনার। তো ওই জিনিসগুলো আমরা শিখবো।
দেন হচ্ছে ভিজুয়ালাইজেশন, যে ডেটার এক্সাম্পল আমি অলরেডি দিয়েছি যে ভিজুয়ালাইজেশনের গুরুত্বটা কতটুকু। ভিজুয়ালাইজেশন করলে আমরা ডেটা সম্পর্কে বা ওখান থেকে আর অনেক কিছু এখান থেকে এক্সট্রাক্ট করতে পারি। সো দিজ আর সাম, এগুলোকে বলা হচ্ছে সাম টাইপস অফ এরিয়াস ইন ডেটা সায়েন্স। যেমন আমি যদি কিছু এক্সাম্পল আপনাদেরকে দিই, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে সেখানে ড্রাগ ডিসকভারি বা হচ্ছে মনিটরিং পেশেন্ট হেলথ, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ইন হেলথ কেয়ার, বা ট্র্যাকিং অ্যান্ড প্রিভেন্টিং ডিজিজেস, বা ডেটা সায়েন্স ফর জিনোমিক্স। এই অনেক ক্ষেত্রে আমরা মেডিকেল ডেটা ইমেজিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা এই ডেটা সায়েন্সটাকে ইউজ করতে পারছি, মানে এখানে মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। বা ধরেন হেলথ কেয়ারের ক্ষেত্রে এটারই একটা অংশ হেলথ কেয়ার। সো ডেটা যখন থাকবে তখন সেই ডেটা থেকে আমরা হসপিটাল ডেটা পাইতে পারি, সেখান থেকে সোশ্যাল মিডিয়ার ডেটা বা হচ্ছে মর্টালিটি ডেটা, ল্যাবের বিভিন্ন ডেটা, ফার্মাসিউটিক্যাল ডেটা। এই সকল ডেটাগুলোকে অ্যানালিসিস করতে গেলে আমরা কিন্তু খুব মানে এখানের মধ্যে খুব ইফিশিয়েন্ট ওয়েতে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো সহজে করতে পারি। তো যে কোনো ধরনের এরিয়ায় হোক না কেন, ইউ নেম ইট, যে ওই এরিয়াতে আমি যখনই ডেটাকে দিব ওটাকে বিভিন্ন মডেল তৈরি করে, যে মডেলের যে ডেটা যেভাবে কাজ করবে সেটার নলেজ যদি আমার থাকে, আমি যদি জানি যে কোন ধরনের ডেটা কী ধরনের মডেল তৈরি করতে হবে, বা ডেটা আমার হাতে আছে, আমার কাছে প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, আপনাকে কোনো জিনিস বের করতে হবে বা কোনো জিনিস প্রেডিক্ট করতে হবে, বা ওই সকল সিমিলার টাইপের ভ্যালুগুলোকে বিভিন্ন ক্লাস্টারে বা বিভিন্ন ক্লাসিফিকেশন করতে হবে, এরকম তার প্রবলেম স্টেটমেন্টের উপর বেস করে আমরা আমাদের মডেলটাকে তৈরি করি। বিজনেসের ক্ষেত্রে অনেকে বলে যে আমি আসলে তো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, আমার জন্য ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং শেখাটা দরকার কিনা। তো তাদের জন্য আসলে আমি এই স্লাইডটা এখানে রেখেছি। বিজনেসের ক্ষেত্রে যখন আপনি রিটেল অ্যানালিটিক্সের কাজ করতে পারেন, যেমন হচ্ছে রিকমেন্ডেশন ইঞ্জিন দিয়ে আপনি বিভিন্ন কোলাবোরেটিং ফিল্টারিং করে আপনি এই কাজটা করতে পারেন, বা ধরেন আপনি ধরেন মার্কভ চেইন মন্টে কার্লো মেথডটাকে ইউজ করে অ্যাট্রিবিউশন মডেলিং করতে পারেন, মানে বিভিন্ন প্রোডাক্টের অ্যাট্রিবিউশন, বা প্রাইসিং অ্যানালিটিক্সের কাজ করতে পারেন বিভিন্ন অপটিমাইজেশন টেকনিক ইউজ করে। তারপরে প্যানেল ডেটা রিগ্রেশন করে আপনি মার্কেটিং এর মিক্স মডেল তৈরি করতে পারেন। এরকম অনেক আছে, বললে আসলে শেষ করা যাবে না। বিজনেস ক্ষেত্রে একটা হিউজ এরিয়া আপনি কাজ করার, মেডিকেলের আছে, বিজনেসের আছে, হ্যাঁ প্রোডাকশনে আছে, ম্যানুফ্যাকচারিং এ আছে। যেমন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা প্রেডিক্টিভ মেইনটেনেন্সে কাজ করতে পারি, অ্যানোমালি ডিটেকশনে কাজ করতে পারি, কাস্টমাইজেশন, ডিমান্ড ফোরকাস্টিং, রেভিনিউ সার্ভিস বা কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস। এই কাজগুলো আমরা অনেক অনেক এরিয়া, এটা বলে শেষ করা যাবে না। তো এগুলা কি মডেল? সরি, এগুলো না এগুলো মডেল না, এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন এরিয়া। যেমন আপনাকে বলা হচ্ছে পারচেজ অর্ডার রেডি করতে, ঠিক আছে, পারচেজ অর্ডার অটোমেশনের কাজটা কিন্তু আপনি করতে পারছেন। জি, মানে আমি এগুলো এরিয়া কথা বলছি যে কত কত এরিয়াতে আমরা কাজ করতে পারি, ডেটা সায়েন্সের কাজে লাগানো যাচ্ছে। ওকে গট ইট। ওকে, সো এটা হচ্ছে একটা মার্কেটিং ডিপার্টমেন্টের একটা ডেটা। আপনাদের এখানের মধ্যে বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেউ আছেন? এনিওয়ান? কেউ নাই মনে হয় না। আচ্ছা যাই হোক, সেটা সমস্যা না। তো আমার ব্যাচেলর ফাইন্যান্সে ছিল ভাই। ফাইন্যান্স ছিল, মার্কেটিং না, ফাইন্যান্স ফাইন্যান্স ছিল। ছিল। আর এখন আমি ইকোনমিক্সে মাস্টার্স। ওকে, গট ইট। সো সেটা সমস্যা নেই, ফাইন্যান্স অথবা মার্কেটিং। ধরেন আমি যদি এখানে এক্সাম্পলটা বললে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখানে 3টা সার্কেল দেওয়া আছে। একজন সাবস্টেন্সিটিভ, একজন এক্সপার্টিস, মার্কেটিং এর একজন এক্সপার্ট পারসন, সে যখন ট্র্যাডিশনাল কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ নিয়ে কাজ করে তখন আমরা তাকে বলেছি ট্র্যাডিশনাল রিসার্চার। বাট সেই ব্যক্তি যদি তার কোডিং নলেজটা থাকে তাহলে সে যখন ওই ডেটাকে নিয়ে কাজ করবে বা ওখান থেকে অ্যানালিসিস করবে তখন তাকে আমরা বলবো ডেটা ইঞ্জিনিয়ার। আবার ধরেন যদি ওই ব্যক্তি স্ট্যাটিস্টিক্স এবং কোডিং এই দুটো যদি ভালো জানে তখন সে খুব ইজিলি মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারবে বা অ্যালগরিদম জেনারেট করতে পারবে। তার মানে ডেটা সায়েন্সের কয়েক সাইডে আমরা এটার অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি। যদি আপনি বলেন যে ট্র্যাডিশনাল রিসার্চের ক্ষেত্রে হ্যাঁ আপনি করতে পারেন, বাট যখন আপনার কোডিং এবং স্ট্যাটিস্টিক্স জানা থাকবে তখন কিন্তু আপনি শুনতে পাচ্ছি না। বাকিরা শুনতে পাচ্ছেন? এখন ঠিক আছে। এখন ঠিক আছে? মাঝখানে একটু কেটে গিয়েছিল মনে হয়। জি জি। ওকে, ঠিক আছে। তো এই গেল।
আমি অলরেডি কিছু অ্যাপ্লিকেশনের কথা বলছি, তারপরও হালকা একটু বলে যাই। যেমন সিকিউরিটির ক্ষেত্রে ডেটা সিকিউরিটি, ব্যাংকিং এবং ফিনান্সের ক্ষেত্রে ব্যাংকিং বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করা, বা হচ্ছে আপনার ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে হতে পারে, বা হচ্ছে আপনার কি বলে আপনার যে ব্যাংকিং বা ফাইন্যান্সের ক্ষেত্রে যে পোর্টফোলিও অ্যানালাইসিস কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হতে পারে। দেন আমরা আসি ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। ডিজিটাল মার্কেটিং এ অ্যামাজন বলেন বা হচ্ছে আরো বড় বড় যে ওয়েবসাইটগুলো আছে, হ্যাঁ, ইবে, তাদের ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ওরা অনেক অ্যাপ্লিকেশন, এই ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশনগুলো তারা করে। লাইক আপনি এখানের মধ্যে রেড কালারের একটা টি শার্ট আপনি চুজ করলেন, আপনি পারচেস করলেন, ইয়া করার পরে এটা কি বলে, আপনি যখন আপনি পেমেন্ট শেষ করলেন, করার পরে আপনাকে অপশন দেবে যে ব্লু কালারের আরেকটা আছে সিমিলার ডিজাইনের, মানে একই কালারের অন্য ডিজাইন, আবার আছে একই ডিজাইনের অন্য কালার, এই টাইপের আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট দিবে। তার মানে কি, যে মেশিন এই 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 ওয়েবসাইটের এই কাজটা কিন্তু কেউ ম্যানুয়ালি করতেছে না পিছন থেকে। ওই ওয়েবসাইটে এমনভাবে এটাকে অ্যালগোরিদমটাকে তৈরি করা হয়েছে যে কেউ যদি এই ধরনের জিনিসগুলো নেয়, তাহলে তার সিমিলার টাইপের সার্চ করে এই সিমিলার টাইপের ডেটাগুলো বা ওই ধরনের মডেলগুলো তার সামনে এসে আবার দেখাবে। তার সামনে এই যে ঠিকভাবে কারেক্ট ওয়েতে সে যে প্রেডিকশন করে, মডেলটা যে প্রেডিকশন করে আপনাকে ওই রিলেটেড কাপড়গুলোই আপনাকে আবার দেখাচ্ছে অ্যাজ এ রিকমেন্ডেশন হিসেবে, সাজেশন হিসেবে। এই ধরনের প্রেডিকশন করার কাজটাই কিন্তু আমরা মূলত এটাকে বলি যে ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন। বা আপনি যদি বলেন নেক্সট জেনারেশন টেকনোলজির ক্ষেত্রে, ধরুন আপনার ড্রোন টেকনোলজি বলেন বা ভিআর টেকনোলজি বা অটোনোমাস কার, আর অনেক ক্ষেত্রে আমরা এটা দেখি যে অটোনোমাস গাড়ি যেটা, যেখানে কোনো ড্রাইভার থাকবে না, সে যখন রাস্তা দিয়ে যাবে, কোনো একটা পাহাড়ি এলাকা দিয়ে যাবে, তখন পাহাড়ের রাস্তার এরকম বিভিন্ন ধরনের কার্ভ থাকে। সো তাকে শেখানো হয়েছে, তাকে বিভিন্ন ম্যাপিং করে শেখানো হয়েছে যে এই ধরনের যখন কোনো একটা পিকচার পাওয়া যাবে বা এই ধরনের কোনো সাইন দেখবে যে ডানে মোড়, তখন হচ্ছে ডান দিকে মোড় নেবে। তাকে যত ডেটা দিয়ে আমি একটা মডেলকে শেখাবো, তত সে এফিশিয়েন্ট হবে। আর এখন ডেটা ছাড়া তো আসলে কোনো জিনিসই চলতেছে না, এখন সবকিছু অনলাইনে হয়ে গেছে, এবং এই কারণে আমাদের হাতে প্রচুর ডেটা, সো অ্যানালাইসিস করার আমাদের জন্য ইজি হয়ে গেছে, এবং এখান থেকে প্রেডিকশন মডেল তৈরি করাটা ইজি হয়ে গেছে, তাই না? তো এই জন্য কিন্তু বলা হয় যে নট অয়েল, নট ডলার, এগুলো কোনো কিছুই এখন ভ্যালুয়েবল না। বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল জিনিস হচ্ছে ডেটা। ডেটা এখন বর্তমানে ওয়ান অ্যান্ড অনলি কারেন্সি। এখন এই ডলার বা তেল এগুলো কোনো কিছু ভ্যালু নাই ডেটার কাছে। কারণ ডেটাকে অ্যানালাইসিস করে ফেসবুক, মার্ক জুকারবার্গ কি না কি করে ফেলতেছে দেখতেই পাচ্ছেন, যা শুধুমাত্র সে তার ডেটাকে ইউজ করতেছে। সে যতই ওই যে তার নামে ক্লেম করলো গত বছর সে বিয়েতে গেল, যত কিছু সে বলুক না কেন, কিন্তু তার ডেটাগুলো কিন্তু সে কোনো না কোনোভাবে ইউজ করছে, সেল করুক বা না করুক, তাকে এটাকে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে সে তার বিজনেস পলিসি, তার মার্কেটিং পলিসি সবকিছুকে সে ডেভেলপ করতেছে। এখন মেটার তৈরি করে ফেলছে। এখন এটার যে মানে এটার যে ফিউচার কই যাবে, এটা এখন আমরা বুঝতে পারছি না। যাই হোক, হেলথ কেয়ারের কথা তো বললাম, অনেক ধরনের এরিয়া কথা বললাম, সার্চ ইঞ্জিনের কথা বললাম। সো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমরা অনেক পাচ্ছি। তো এই হচ্ছিল মোটামুটি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়া, একটু বোঝানো যে আসলে ডেটা সায়েন্সটা কি, এবং তার ভিতরে মেশিন লার্নিংটা কি, এবং আমরা কি কি ধরনের কাজগুলো করতে পারি, কোথায় কোথায় কাজগুলো করতে পারি। তো আমরা এখান থেকে চলে আসি আমাদের এই কোর্সের ব্যাপারে। আমার এই কোর্সের ব্যাপারে সেখান থেকে আমরা একটু ওভারভিউ দেখি। আমি এখানে দুইটা লেভেল নেই, একটা হচ্ছে লেভেল 1 হুইচ ইজ বিগিনার লেভেল, আর এটা হচ্ছে লেভেল 2 যেটা হচ্ছে অ্যাডভান্স মেশিন লার্নিং। এখন বিগিনার লেভেল এবং অ্যাডভান্স মেশিন লার্নিং কি আছে আমি একটু পরে বলছি। ইউজুয়ালি বিগিনার হোক অথবা অ্যাডভান্স মেশিন লার্নিং হোক, আমার কোর্স ডিউরেশন হচ্ছে 2 মান্থস, 2 অথবা তার থেকে 1 সপ্তাহ বা 10 দিন বেশি লাগতে পারে, 2 থেকে 2.5 মাসের মতন। সপ্তাহে 2টা করে আমি ক্লাস নিই, 15-16টা ক্লাসের মধ্যে হয়ে যায়। ইনকেস যদি প্রয়োজন হয় তাহলে আমি একটা এক্সট্রা সামারি ক্লাস নেই বা অন্য রিভিউ ক্লাস নেই, সেটা ডিপেন্ডস করে কোর্সের বা ব্যাচের স্টুডেন্টের উপরে। ক্লাস ডিউরেশন 1.5 আওয়ার্স। ক্লাস ডে, আমার সামনে আপকামিং যে ব্যাচটা হচ্ছে ওটার ডেটা আমি এখানে লিখে রাখছি, হুইচ ইজ স্যাটারডে অ্যান্ড মানডে, সপ্তাহে 2 দিন, মাঝখানে 1 দিন গ্যাপ থাকে। ক্লাস টাইমটা আমি যে ব্যাচটা শুরু করব এই নেক্সট উইক থেকে, বা যে এই বুধবার বা সামনের শনিবার থেকে, সেটা হচ্ছে 9:30 এবং 7:30 থেকে 9টা পর্যন্ত। এই ক্লাসগুলো সবই রেকর্ডেড থাকবে, এবং সেটা আমি ইউটিউবে পার্সোনালাইজড করে প্রাইভেট করে আমি রাখি, এবং শুধুমাত্র আমার যারা পেইড স্টুডেন্ট তাদেরকে দিই।
আর ওখানের মধ্যে কিছু ফ্রি ক্লাস থাকে, কিছু ডেমো ক্লাস থাকে। যেমন আপনারা এখানের মধ্যে যে কমিউনিটির যে গ্রুপটা আছে এখান থেকে আপনি লিঙ্কটা পেয়েছেন, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়েছি বা আমি কয়েকজনকে মেলে দিয়েছি। তার মানে আপনারা সেটা অ্যাক্সেস করতে পারছেন, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু ডেমো ক্লাস বা কিছু ফ্রি ক্লাস দিই যেগুলো আমি ইউটিউবে আপলোড করি, এবং দোজ আর ফ্রি ফর অল, যে কেউ সেটা দেখতে পারে। বাট আমার মেইন কোর্সের যে অংশগুলো আছে সেগুলো আমি ইউটিউবে পার্সোনালাইজ করে দিয়ে রাখি, ইমেল অ্যাড্রেস দিয়ে সেটা এমবেডেড করা থেকে যেই ব্যক্তি বা যে পার্সন আমার স্টুডেন্ট সে ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। অ্যান্ড দেন ফেসবুক চ্যাট গ্রুপ ডিসকাশন, দ্যাট মিনস আমার প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ চ্যাট তৈরি করা আছে, এবং ওইখানেই আমার ক্লাসের মেটেরিয়ালস বা ক্লাস নিয়ে ডিসকাশন, প্রবলেম অ্যানালাইসিস বা সব কিছু আমরা ওই জায়গাতে করে থাকি। যেহেতু এটা আমাদের একটা অনলাইন ক্লাস, তো দুইটা জিনিস আমাদের সবসময় হ্যাম্পার করে, দুইটা জিনিস ঘটতে পারে। এক হচ্ছে লোডশেডিং আর একটা হচ্ছে পুর ইন্টারনেট কানেকশন। এই দুইটা ছাড়া সাধারণত কোনো প্রবলেম হয় না। ইনকেস যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমি ওই ক্লাসটা ওই দিনের জন্য হয়তো কিছু অংশ নিয়ে সেটা পজ দিয়ে দিই, এবং যেখানে আমি পজ দিই দ্যাট মিনস আমার কোর্স মেটেরিয়ালের যেই জায়গাতে আমি পজ দিই, এটা রেয়ার কেস। দেখা যায় যে এটা আমার মানে আমি জাস্ট এটা একটা পসিবিলিটি কথা বলতেছি, নট নেসেসারি যেটা হচ্ছে। এটা দেখা যায় যে আমার 3 মাসে একবার হয়, বা আমার এরিয়াতে হয়তো 2 মাসে একবার একদিন লোডশেডিং হইতে পারে, ক্লাসের মাঝখানে 5-10 মিনিটের জন্য হইতে পারে। এরকম ছোটখাটো ইন্টারাপশন হইতেই পারে অনলাইন ক্লাসের মধ্যে, আমি জাস্ট পসিবিলিটি কথা বলছি। এই ধরনের কেসে যেটা হয় যে আমি তখন একটু ব্রেক দিয়ে ওয়েট করি, স্টুডেন্টকে বলি যে লোডশেডিং যেহেতু হচ্ছে কারেন্ট আসা পর্যন্ত আমরা ওয়েট করি। বা ইনকেস যদি এমন হয়েছে এটা খুব বেশি সময় হয়ে যাচ্ছে তাহলে বলি যে আমরা যেখানে শেষ করেছি, মানে আমি আমার কোর্স মেটেরিয়ালে যেই জায়গাতে আমি শেষ করেছি তার ঠিক পরের টপিকটা নেক্সট ক্লাস থেকে আবার শুরু করবো। এটা মাঝে মধ্যে ঘটে, বাট নট এক্স্যাক্টলি সবসময় হয়। দেখা যায় যে আমার 2 মাসে একদিন বা 2 দিন এই ঘটনা ঘটতে পারে। এনিওয়েজ, সো এই কোর্সটা কেন আপনাদের জন্য ভালো, তো কিছু ভ্যালিড রিজন আমি একটু দেখাতে যাচ্ছি। এক ফার্স্ট হচ্ছে যে সার্টিফিকেটস, মানে আমাদের গ্যাট বাঙ্গার থেকে যে সার্টিফিকেশনটা দেওয়া হবে সেটা আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে যদি এটা আপনারা ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনি আপনার লিঙ্কডইনে বা সিভিতে আপনার প্রোফাইল আপনি অ্যাড করতে পারেন। আর এই সার্টিফিকেশনটা এমনি এমনি আমি দিই না, আমি এখানের মধ্যে বিভিন্ন কুইজ নেই, অ্যাসাইনমেন্ট দিই, দেওয়ার পরে সেটার মার্কিং থাকে, ওগুলোর উপর বেস করে তারপর আমি সার্টিফিকেশন দিই। যদি কেউ ফেল হয় তাহলে আমি তাকে বলি যে আবার কোর্সটা করার জন্য, বাট ডোন্ট ওয়ারি, নেক্সট টাইম আবার করতে গেলে কোনো ধরনের কোনো মানে এক্সট্রা পেমেন্ট করতে হয় না। আমি ওইটা একটু পরে বলছি, ওই বেনিফিটটার কথা আমি একটু পরে আসছি। দেন হচ্ছে কস্ট ইফেক্টিভ। আমি জানি না আপনারা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কতটুকু কি দেখেছেন আমি জানি না, বাট বাংলাদেশে বা অন্যান্য জায়গায় অনলাইনে যে সকল কোর্সগুলো করায় এই মেশিন লার্নিং বা যে এই টপিকগুলো যেগুলো শেখায় এগুলোর বেশিরভাগই হচ্ছে মানে স্টার্টিং হচ্ছে 8K 10K 12K 15,000 20,000 টাকার মতো লাগে, মানে 2-3 মাসের কোর্স। সেই ক্ষেত্রে সেই হিসাবে আমার এখানকার কোর্সটা বা গ্র্যাড বাঙ্কার যেটা অফার করতেছে এটা অনেক লো, মানে এর থেকে কম আসলে বাংলাদেশে আর কেউ করায় না। বাট কম হইলেও কিন্তু এটার লার্নিং কোয়ালিটি অবশ্যই আছে, কোয়ালিটি লার্নিং, অ্যাজ বিকজ আমি এটা পার্সোনালি হ্যান্ডেল করি, এবং আমার কোর্স ম্যাটেরিয়াল এবং কোর্সের যে কোডগুলো থাকে সেগুলো আমি প্রিসাইজলি জিনিসগুলোকে নিয়ে খুব ডিটেলস আলোচনা করি। সো কোয়ালিটি সম্পর্কে আশা করি কোনো প্রবলেম হবে না। অ্যান্ড অলসো অ্যাসাইনমেন্টস এবং কুইজ থাকবে যেগুলো আপনি বাসায় নিজে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা মডিউলের পর আমি 1-2টা করে এরকমভাবে কুইজ দিই, এবং কুইজগুলোর জন্য আমি টাইমলাইন দিয়ে রাখি, ওই টাইমের মধ্যে আপনাদেরকে সেটা সলভ করতে হবে। মাইনাস মার্কিং এর অপশন আমি রাখিনি, বাট করলে ভালো, কারণ এটা সার্টিফিকেটে ইম্প্যাক্ট করবে। সার্টিফিকেশন যখন আপনাকে দেবো তখন আমার এখানে কয়েকটা ভাগ আছে। একটা হচ্ছে জাস্ট অ্যাটেন্ডেড, মানে আপনি কোনো অ্যাসাইনমেন্ট কুইজ আমাকে জমা দেন নাই, আপনি যে অ্যাটেন্ড করছেন এটার জন্য একটা সার্টিফিকেট, জেনারেল সার্টিফিকেট, অথবা আপনি অ্যাটেন্ড করছেন এবং ভালো করছেন সেটার জন্য এক্সেলেন্সি একটা সার্টিফিকেট আমরা আপনাকে প্রোভাইড করব। সো এই ক্ষেত্রে আমি খুবই এই জিনিসটা কেয়ারফুলি মেনটেন করি যে আমার এখান থেকে যারা কোর্স করবে তারা যদি কোনো জায়গায় গিয়ে ঠেকে যায়, আটকে যায়, ইভেন দেখা যাচ্ছে যে আপনার ডেটা সায়েন্স রিলেটেড বা হচ্ছে মেশিন লার্নিং এর মডেল বা অন্যান্য যে ধরনের ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্টের যে সকল জবগুলো আছে বা অনলাইনে কাজগুলোর ক্ষেত্রে যদি কোনো কারণে প্রবলেম হয় তখন দেখা যায় যে আপনারই খারাপ লাগবে যে এখানে কোত্থেকে শিখলাম ভালো করতে পারছি না। সো আমি এটা আসলে ওইভাবে জিনিসটাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করি। আমি নিজে আমার এই অ্যাসাইনমেন্ট কুইজগুলো তৈরি করি আমার স্টুডেন্টের জন্য, এবং সেটা প্রোভাইড করি, এবং যারা ভালো করবে
তাদেরকে আমি ওইভাবে সার্টিফিকেশন দিই, আর নাহলে একটা গদ বাঁধা সার্টিফিকেশন আমি দিব জাস্ট আপনি অ্যাটেন্ড করছেন, এখানে আমার কিচ্ছু করা থাকবে না। সো আমি চেষ্টা করব, আমি চাই যে আমি আমার দিক থেকে 100% দিচ্ছি, আপনি যেন আপনার দিক থেকে কম করে হলেও 80% আমাকে দেন। ওকে, সো কিছু একাডেমিক সাপোর্ট, যেহেতু আমি এখানের মধ্যে সবাই জব হোল্ডার না, কয়েকজন স্টুডেন্ট আছে, তো তাদের যদি প্রজেক্ট বা থিস রিলেটেড কোনো কাজ করতে হয় বা পেপার রিলেটেড কাজ করতে হয়, যেহেতু আমি নিজেও রিসার্চের কাজ করি, আমি আমার এই বছর 2টা পেপার পাবলিশ হয়েছে, আর একটা আমি সাবমিট করছি গত মাসে, এই বছরে না হলেও জানুয়ারিতে ইনশাল্লাহ হয়তো পাবলিশ হয়ে যাবে। সো আমিও বিভিন্ন রিসার্চে কাজ করি, প্রজেক্টের থিসের কাজগুলো করি। যদি কারো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে হবে। অলরেডি আমার ব্যাচের প্রিভিয়াস ব্যাচের মানে এই তো আপনার অগাস্ট সেপ্টেম্বরের দিকে ব্যাচের 1-2 জন স্টুডেন্ট, ওদের থিসের কাজে আমি এখন সাপোর্ট দিচ্ছি। ইন্টার্ন সাপোর্টটা হচ্ছে আমাদের এখানে ইন্টার্ন সাপোর্ট সরাসরি নাই, বাট আপনি যদি কোথাও অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে আমরা রিকমেন্ডেশন করে দিতে পারি, বা আমাদের সার্টিফিকেশনটা আপনি দেখালে আপনি ইন্টার্ন সাপোর্টের একটা বড় সুবিধা পাবেন। এইগুলোই হচ্ছে আমি মূলত বলতে পারি যে আমাদের এই কোর্সটা ইজ কোয়াইট গুড এনাফ। দিজ আর সাম ভ্যালিড রিজনস। অ্যান্ড আমি এবার আসি আমাদের কোর্স মডিউলে, আমি আর বেশি সময় নিব না, ইটস অলরেডি 9:52। আমাদের এই কোর্সের যে মডিউলটা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে রিভাইজড 5th এডিশন। দ্যাট মিনস আমি যখন গত বছরের নভেম্বর থেকে শুরু করি ফার্স্ট মানে প্রফেশনালি ক্লাস নেওয়া, তার আগে আমি হচ্ছে পার্সোনালি ক্লাস নিতাম বা নিজের মতো করে আর কি আমি প্র্যাকটিস করতাম বা শিখতাম জিনিসগুলো, মানে নিজে কাজ করতাম। যখন আমি প্রফেশনালি ক্লাস নেওয়া শুরু করি গত বছর, আমি 2020 নভেম্বর থেকে আমি ওস্তাদ প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া শুরু করছি ফার্স্টে। তারপরে ইন্টারেক্টিভ কেয়ারসে আমার ডেটা সায়েন্সের উপর একটা কোর্স এখনো মনে হয় আছে ওদের অনলাইনে, গ্র্যাড ব্যাংকার এখন ফুল টাইম আমি কোর্স নিচ্ছি। সো ইন দ্য মিন টাইম আমি এই নিয়ে 5বার এটাকে রিভাইজ করছি। এর পিছনে কারণ হচ্ছে কোর্স করানোর সময় আমি স্টুডেন্টের ফিডব্যাক নিই বা কোন টপিকটা দিলে ভালো হবে, কোনটা শেখালে ভালো হবে। যেহেতু এখানে ডেটা সায়েন্স হচ্ছে হিউজ একটা এরিয়া এবং 16টা ক্লাসের মধ্যে টু বি অনেস্ট মানে সবকিছু কভার করা পসিবল না। কেউ যদি বলে যে আপনাকে কেউ যদি আপনাকে অফার করে যে আপনাকে আমি 4 মাসে ডেটা সায়েন্টিস্ট বানিয়ে দিব বা 6 মাসে বানিয়ে দিব, তো সে ভুল বলতেছে, সে মিথ্যা বলতেছে, আপনাকে মানে ডিস্ট্র্যাক্ট করতেছে। হ্যাঁ, এটা আসলে কখনো পসিবল না। কারণ আমি যে শুরুর দিকে বললাম যে ডেটা সায়েন্সের এটা এতই বিশাল যে 4 বছরের আন্ডারগ্রেডের একটা ফুল কমপ্লিট 8 সেমিস্টারের কোর্স কমপ্লিট করার পরও এটা শেষ করা পসিবল না। বাট অ্যাজ এ স্টার্টার, অ্যাজ এ বিগিনার, যেগুলো শেখানো দরকার, যেগুলো আপনার জানা দরকার, আমি সেই জিনিসগুলোকে কয়েকবার রিভাইজ করে আমি এটাকে এখন বর্তমানে 5th এডিশনের মধ্যে রাখছি। সো এখানে কি কি আছে আমরা একটু দেখি। ফার্স্ট হচ্ছে মডিউল 1 ইন্ট্রোডাকশন টু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ 4 ক্লাসেস। আমার এখানে মূল টপিকস হচ্ছে স্ট্রাকচার, ফাংশনস এন্ড সিনট্যাক্স। পাইথনের স্ট্রাকচার, ফাংশন এবং সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, যার মধ্যে ভেরিয়েবলস, ডেটা টাইপ, অপারেটরস, স্ট্রিং, লিস্ট, মেথডস, ডিকশনারি, ফর লুপ, ইফ এলস, ব্রেক, লিস্ট কম্বিনেশন, টুপল, ফাংশন, আর্গুমেন্ট, মডিউলস এবং আদার্স থিংস। সব এখানের মধ্যে লেখা সম্ভব না, স্লাইডের মধ্যে আরো অনেক কিছু আছে। এটা নিয়ে আমার 4টা ক্লাস শেষ হবে। And then module 2 which is statistics for data science. So data science এ statistics এর একটা বড় পোর্শন আছে, যেহেতু আমি কয়েকটা আপনাদেরকে স্লাইড দেখাইছি, কয়েকটা পিকচার দেখাইছি, ওইখানে অ্যানালিসিসে কাজ করতে গেলে কিন্তু আপনার স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন নলেজ জানা লাগবে। তো ওইটার উপর আমি 3টা ক্লাস নেব। সেখানের মধ্যে মূলত আমার টপিক হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, যার ভিতরে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন ধরনের মেথড, টুলস, স্যাম্পলিং, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কন্ডিশনাল প্রবাবিলিটিস, বাইসন থিওরাম, হাইপোথিসিস টেস্টিং অ্যান্ড সাম আদার থিংস। যখন এই জিনিসগুলো শেষ হবে স্টেপ বাই স্টেপ, তখন আমরা আসবো পরবর্তীতে মডিউল 3 হুইচ ইজ ইন্ট্রোডাকশন টু ডেটা ম্যানেজমেন্ট। এখানে আমার 3টা ক্লাস থাকবে, যেখানে আমি মূলত ডেটা ম্যানেজমেন্টের পোর্শনটা শিখাবো। দ্যাট মিনস ডেটা ইনপুট, আউটপুট, ডেটা ফ্রেম, সিরিজ, অ্যারে, কাস্টমাইজেশন and modification of data set, manipulating data, cleaning, filtering and other things. তারপর যখন আপনার ডেটা ম্যানেজমেন্টের কাজটাও শেষ হয়ে যাবে, তার পরবর্তীতে আমরা আসবো মডিউল 4 which is introduction to data visualization. এখানে 3টা ক্লাস থাকবে, যেখানে মূল টপিক হচ্ছে আমি ম্যাটপ্লটলি এবং প্লটপ্লাই লাইব্রেরিকে ইউজ করে হিস্টোগ্রাম, স্ক্যাটার, বার, প্লট, স্ট্যাক প্লট, পাই প্লট, কাস্টমাইজেশন, লেবেল, গ্রিড, স্টাইল, বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের কাজগুলো আমি শেখাবো, যে কিভাবে আপনার ডেটাকে কতটুকু ভালোভাবে নেকের ভিজুয়ালাইজ করতে পারেন, দেখাতে পারেন, এই জিনিসগুলো আমি দেখাবো। সো এই পোর্শনগুলো একটা একটা করে যখন কমপ্লিট হবে, তার মানে আপনি প্রত্যেকটা টপিক আস্তে আস্তে আপনি নলেজ আপনি গ্যাদার হচ্ছে। যখন এগুলো গ্যাদার হবে,
তখন আমরা আসবো আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং। এখানে 3টা ক্লাসে আমি শুধুমাত্র রিগ্রেশন মডেলটা নিয়ে আলোচনা করব, যেহেতু শেষের দিকে 3টা ক্লাস মাত্র। এখানে আমি লিনিয়ার রিগ্রেশন, পলিনোমিয়াল রিগ্রেশন, মাল্টিভেরিয়েট রিগ্রেশন, ট্রেন এন্ড টেস্ট ডেটা সেট, এবং যদি সময় থাকে এটা আসলে মানে বোনাস, আমি এটা হচ্ছে থাকতে পারে নাও থাকতে পারে, এই অংশটা হচ্ছে বোনাস। যদি হাতে সময় থাকে আমি দেখাবো, আর না হলে 16টা ক্লাসের মধ্যে এটা শেষ হবে। এবং এই রিভাইজ যে অংশটা আছে এইটা আমি আমার একার রিভিশনের না, আমি যার সাথে রিসার্চ করি মানে ইউএস এর মানে সিনিয়র একজন বাঙালি প্রফেসরের সাথে। তো ওনার ওয়াইফ মানে আমার আপু হয় সম্পর্কে, উনি অ্যামাজনে জব করেন। সো উনি কিন্তু মানে ডেটা সায়েন্টিস্ট। তো ওনার সাথে আমি ডিসকাশন করেই হচ্ছে আমার এই মডেলগুলো আমি তৈরি করছি বা এইগুলোকে রিভাইজ করছি। So I can assure that these modules এবং the way it is structured is quite standard. এটা হবে শুধুমাত্র লেভেল 1 এর জন্য। এখন কেউ যদি লেভেল 1 আমার এখান থেকে কমপ্লিট করে, which is অনেকেই কমপ্লিট করছে, অনেকগুলো ব্যাচে আমি করাইছি, তারা লেভেল 2টাও অনেক এর মধ্যে অনেকে শুরু করছে। তো লেভেল 2 আমার অলরেডি একটা ব্যাচ শেষ হয়ে গেছে, আর একটা ব্যাচ আমার রানিং। লেভেল 2টা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, এটা সবার জন্য না, যারা লেভেল 1 কমপ্লিট করবে তাদের জন্য। বা কেউ যদি বলেন, আপনাদের মধ্যে কেউ যদি বলেন যে ভাইয়া এগুলো তো আমি পারি, এগুলো তো আমি আগেই শিখছি, ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনি লেভেল 2 তাহলে শুরু করতে পারেন। এবার আসে আমার লেভেল 2 তে কি আছে। তো লেভেল 2 তে যেটা থাকবে আমার 3টা মডিউল, এটা আমি কন্টিনিউটি রাখছি আমার আগের মডিউলের সাথে। সো ইট উইল স্টার্ট ফ্রম মডিউল 6 সুপারভাইজ মেশিন লার্নিং, যেখানে আমি 7টা ক্লাসে লিনিয়ার রিগ্রেশন, লজিক রিগ্রেশন তো আছেই, তার সাথে আমি কেএনএন, র্যান্ডম ফরেস্ট, ডিসিশন ট্রি, এগুলোর আমি প্রত্যেকটা একটা দুইটা করে আমি মডেল শেখাবো উইথ সাম থিওরিটিক্যাল নলেজ। এবং আমি যে ডেটা সেটটা আমি ইউজ করব, রিয়েল ডেটা সেট দিয়ে ইউজ করব লাইভ ক্লাসে, এবং আমি সেকেন্ডারি ডেটা সেট দিয়ে দিব আপনার বাসায় প্র্যাকটিস করার জন্য। অ্যান্ড দেন মডিউল 7 আনসুপারভাইজ মেশিন লার্নিং, যেখানে আমি 6টা ক্লাস নেব। ওখানকার টপিক হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন। সেম একই রকম ভাবে আমি প্রাইমারি ডেটা সেট এবং সেকেন্ডারি ডেটা সেট আলাদা করে রাখছি, কিছু লাইভ ক্লাসের জন্য, কিছু আপনাদের বাসায় প্র্যাকটিসের জন্য। অ্যান্ড লাস্টলি মডিউল 8 হুইচ ইজ ওয়েকা সফটওয়্যার। এই ওয়েকা সফটওয়্যারটা আমার মনে হয় আপনারা কেউ শুনেন নাই, অনেকেই শুনেন নাই, মানে কারণ বাংলাদেশ কেউ এটা শেখায় না, বাংলাদেশে একমাত্র আমি শেখাই। এখন কথা হচ্ছে ওয়েকা সফটওয়্যারটা কি। এটা হচ্ছে মূলত মেশিন লার্নিং সিমুলেশন সফটওয়্যার। তো যেমন আপনারা ম্যাথ ল্যাবে যেমন সিমুলেশনের কাজ করেন, আপনারা ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন সফটওয়্যারে আপনারা অ্যাডোবিতে কাজ করেন, অন্যান্য জায়গাতে কাজ করেন। সো এখন একই রকমভাবে মেশিন লার্নিং এর জন্য সিমুলেশন সফটওয়্যার আছে। এটা হচ্ছে একটা আপনার স্পেসিফিক একটা ইউনিভার্সিটি এখনকার রিসার্চাররা তৈরি করছে, সুইজারল্যান্ডের একটা ইউনিভার্সিটি থেকে এটা তৈরি করা। তো আমি এটা নিয়ে কাজ করছিলাম যখন আমি ইউএসএতে ছিলাম। তো আমি এটা এই মডিউলের সাথে অ্যাড করছি, বিকজ এখানে আমি ওই যে সকল সুপারভাইজ আনসুপারভাইজ যে মডেলগুলোর কথা বলছি, এই মডেলগুলোই আমরা কিভাবে সিমুলেশন করে এখানের মধ্যে ইউজ করতে পারি সেটা আমরা দেখাবো এখানের মধ্যে। সেটার জন্য আমি 3টা ক্লাস রেখেছি, যেখানে ডেটার জন্য ইনপুট আউটপুট, মডেল ডেভেলপমেন্ট, ডেটা ডিপ্লয়মেন্ট, মডেল অ্যানালিসিস, রেজাল্ট অ্যানালিসিস কাজগুলো আমি দেখাবো। এই হচ্ছে আমার লেভেল 2। সো আই থিঙ্ক আপনার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে লেভেল 1 এবং লেভেল 2টা কি। তো ক্লাসের সামারিটা যদি দেখি, এটা হচ্ছে টেন্টেটিভ সামারি। এইভাবেই ক্লাসগুলো আমি নিব, যে অ্যাট ফার্স্ট হচ্ছে এই প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছি সেই বক্সটা হচ্ছে মডিউল 1 এর জন্য, তারপর মডিউল 2, মডিউল 3, মডিউল 4 অ্যান্ড দেন মডিউল 5। সো এখানে ক্লাস নাম্বার একটু এদিক সেদিক উপর নিচে হইতে পারে। আমার এখানে পিপিটি স্লাইড থাকবে, কয়েকটাতে থাকবে, কয়েকটাতে থাকবে না। অ্যালগোরিদম প্রথমগুলোতে থাকবে না, কারণ প্রথমগুলোতে হচ্ছে একদম বেসিক আলোচনা, সেখানে অ্যালগোরিদম থাকার কোনো প্রশ্নই ওঠে না। শেষের দিকে থাকবে ডেটা সেট, কয়েকটাতে থাকবে, কয়েকটাতে থাকবে না। যেগুলো আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস কাজগুলোতে ক্ষেত্রে ডেটা সেটের কিছু কাজ দেখাবো, ডেটা ম্যানেজমেন্টে কাজ করার ক্ষেত্রে ডেটা সেটের কিছু কাজ দেখাবো। সো আমি এটা স্পেসিফিকলি আলাদা করে রাখি যাতে বুঝতে সুবিধা হয় যে আমি কোথায় কোন জিনিসটা রাখছি। এটা লেভেল 1 এর জন্য। অ্যান্ড দেন লেভেল 2 অ্যাডভান্সড, এখানের মধ্যে পাওয়ার পয়েন্টের স্লাইড থাকবে কয়েকটা, যেগুলোতে আমি কিছু থিওরিটিক্যাল নলেজগুলো আপনাদেরকে দিব। আর বেশিরভাগগুলোতেই আমার এখানে ডেটা সেট থাকবে, এবং এই ডেটা সেট দিয়ে আমি রিগ্রেশন, কয়েক ধরনের রিগ্রেশন দেখাবো, কেএনএন, ডিসিশন ট্রি, র্যান্ডম ফরেস্ট, তারপর হচ্ছে কেমিন্স ক্লাস্টারিং, কেমিন্স ভ্যালিডেশন, সাপোর্ট ভেক্টর মেশিন, এবং লাস্টলি ওয়েকা।
এই দিয়ে আমার লেভেল 2 অ্যাডভান্সটা কমপ্লিট হবে। এবং এইগুলোর পিকচার বা এগুলোর ক্ষেত্রে কিছু পিডিএফ ফাইল আমি আপনাদেরকে আমি দিই নাই, মানে আমার এখানে স্টাফ হয়তো আপনাদেরকে পেজে যারা নক করেছেন তাদেরকে দিয়েছে, আপনারা হয়তো দেখার কথা, দেখে থাকার কথা। আর আমি আমার ওই মেশিন লার্নিং কমিউনিটি, আমার যে পার্সোনাল যে গ্রুপটা আছে এই কমিউনিটিতে আমি 1-2 দিন পর পরে যারা চায় তাদেরকে আমি পিডিএফটা প্রোভাইড করি। তো আজকে ক্লাসের পর আমি দরকার হলে পিডিএফটা আবার দিয়ে দিব। তো ওই পিডিএফ এর মধ্যে আমি আজকে ক্লাসে যা যা বলছি তাই একটা শর্ট সামারি দেওয়া আছে ওখানের মধ্যে। ওকে, সো কিছু রিয়েল লাইফ ডেটা সেট নিয়ে আমি কাজ করব। এইটা মূলত, এই স্লাইডটা মূলত আপনার লেভেল 2 এর জন্য। সো এখানে আমি প্রোডাকশন ডেটা, সেলস ডেটা, ড্রাগ টেস্টিং আর বিভিন্ন ধরনের রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করব। তো সুপারভাইজ মেশিন লার্নিং এর মধ্যে এই মেশিন লার্নিং গুলো ইউজ করব, আনসুপারভাইজড এর ক্ষেত্রে আমি এগুলো ইউজ করব। তো যাক, আমি আর বেশি দেরি না করি, আমি একটু ফাস্ট যাই। কোর্স ফিচার হচ্ছে ব্যাচ সাইজ হচ্ছে খুবই লিমিটেড, মানে আমি আসলে খুব বেশি স্টুডেন্ট মানে প্রিফার করি না। লাইক অন্যান্য জায়গায় দেখা যায় যে আপনার 15-20 জন 25 জন নিয়ে একটা ক্লাসের মধ্যে অনলাইন ক্লাস করায়, যেখানে প্রচুর ক্যাওয়াজ হয়, প্রচুর ধরনের মানে কেউ কারো কোশ্চেন ঠিকভাবে করতে পারে না, এবং একটা মানে আপনি আপনার নিজের পার্সোনালাইজ ভাবে আপনি কথা বলতে পারবেন না, এরকম সমস্যাগুলো হয়। তো আমি এখানের মধ্যে স্টুডেন্ট সাইজ খুবই লিমিটেড রাখি, মাত্র 10 জন, 10 বা 11 জনের মতন। তো যদি কখনো কখনো দেখা যায় যে আমার ব্যাচ সাইজটা আমি যখন শুরু করতে যাব তখন 10 জন 11 জন হয়ে গেছে, আর কেউ যদি তারা শুরু করতে চায় তখন আমি তাদেরকে বলি যে আপনারা ওয়েট করেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর, যখন আমার আগের কোনো একটা ব্যাচের স্লট খালি হবে সেই স্লটে আমি আবার পরবর্তী ব্যাচ যখন অফার করব তখন আপনি জয়েন করতে পারবেন। আমার প্রতি মাসেই 1টা বা 2টা করে ব্যাচ রেডি হয়, এবং ওখানের মধ্যে দেখা যায় যে প্রিভিয়াস কোনো একটা ব্যাচ সামহাউ দেখা যাচ্ছে যে কোনো একটা শিডিউলে শেষ হয়ে যাচ্ছে, 1-2 সপ্তাহ বাকি, তখন ওই সময় আমি পরবর্তী ব্যাচের অফার করি, যেটা আবার একটা ব্যাচ শেষ হয়ে গেলে ওই স্লটে পরের সপ্তাহে আবার পরের ব্যাচটা শুরু হয়। সো এই কন্টিনিউটি কিন্তু থাকতেছে, এবং যার কারণেই কিন্তু আমি এখন ব্যাচ নাম্বার 14 শুরু করতে পারছি। কারণ যদি আমি মাসে একটা করে নিতাম তাহলে দেখা যেত যে আমার এই 12 মাস মানে কি, এখনো তো ডিসেম্বর শেষ হয় নাই, তাহলে সেক্ষেত্রে আমার 12টা হওয়ার কথা ছিল না। কোনো কোনো মাসে দেখা যায় যে মাসের শুরুতে 5-6 তারিখে একটা ব্যাচ হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে 20-22 তারিখে যেটা ব্যাচ হচ্ছে। এইগুলো করতে গিয়ে আমার এখন 14 নাম্বার ব্যাচ স্টার্ট হচ্ছে। ওকে, সো অনেকে দেখা যায় যে বলে যে আমি এখন করতে পারবো না, আমি হয়তো 1-2 মাস পরে জয়েন করবো। তো তারা চাইলে, ইফ দে ওয়ান্ট, নো প্রেশার, তারা চাইলে 50% পেমেন্ট দিয়ে অ্যাডভান্স পেমেন্ট করে পরের ব্যাচের জন্য বুকিং দিয়ে রাখতে পারে, সিট বুকিং দিয়ে রাখতে পারে। তো পরের ব্যাচ যখন শুরু হবে তখন সেই ব্যাচের সাথে সে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, যেটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে লাইফ টাইম স্টুডেন্টশিপ। এই ব্যাপারটা হচ্ছে এরকম, লাইক ফর এক্সাম্পল আপনি এই ব্যাচ নাম্বার 14 জয়েন করলেন, 5-6-7টা ক্লাস করার পরে আপনি কন্টিনিউ করতে পারছেন না, সাপোজ কন্টিনিউ করতে পারছেন না পার্সোনাল কোনো রিজনের কারণে বা অন্য কোনো প্রবলেমের কারণে আপনি পারছেন না, তাহলে আপনি চাইলে আমার পরবর্তী ব্যাচে যখন আবার ব্যাচটা শুরু হবে ওই ব্যাচের 5 বা 6 নাম্বার ক্লাসে আপনাকে আমি জয়েন করে দিতে পারবো, বা ওই ব্যাচের সাথে আমি অ্যাটাচ করে দিতে পারবো, এবং এই জন্য আপনাকে কোনো এক্সট্রা পে করতে হবে না। সো যতক্ষণ না আপনি কোর্স শেষ করতেছেন, আপনি চাইলে আমি আপনাকে পরের ব্যাচে অ্যাড করে ফেলতে পারবো। আমার এরকম অনেক ঘটনা ঘটছে, লাইক 5 নাম্বার ব্যাচের স্টুডেন্ট, সে জয়েন করছে বাট সে খুবই ইরেগুলার, টাইম ম্যানেজ করতে পারে না, সে 6, 7, 8, 9 গিয়ে সে শেষ করছে কোর্স। তো এটা আমি বলতে পারি যে আপনি না চাইলেও আমরা আপনাকে কোর্স শেষ করা ছাড়বো, আপনি না চাইলেও আপনাকে আমরা পরবর্তী কোর্সে বা পরবর্তী ব্যাচে অ্যাড করায় রাখবো। তো আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড, কলিগ, সিনিয়র, জুনিয়র কাউকে যদি রেফার করেন, মানে ক্লাস আমাদের মেইন ক্লাস শুরু হওয়ার আগে, তাহলে আপনি 10% একটা ডিসকাউন্ট পাবেন। দ্যাটস অবভিয়াসলি বিফোর স্টার্টিং দ্য ক্লাস। গ্র্যাড বাঙ্কার লার্নিং হাব কোনো ধরনের কোনো ডিসকাউন্ট বা কোনো ধরনের কোনো পার্সিয়াল পেমেন্ট অ্যাকসেপ্ট করে না। তো এখন যে প্রাইসটা আছে এটা একটা ডিসকাউন্টেড প্রাইস, তার উপর আর কোনো ডিসকাউন্ট আমরা আসলে দিই না, আমরা কোনো পার্সিয়াল পেমেন্ট আমরা নেই না। আর সিলেবাসটা তো আমি আপনাদেরকে বলছি অলরেডি 5 বার সেটা রিভাইজ হয়েছে স্টুডেন্টের ফিডব্যাকের উপর বেস করে। কোর্সের বেনিফিট অনেক কথাই বলছি, যেমন কুইজ অ্যাসাইনমেন্ট, রিয়েল ডেটা সেট নিয়ে কাজ করবো, ফেসবুক গ্রুপ ডিসকাশন থাকবে, রেকর্ডেড ভিডিওটা আমি দেবো, ফ্লেক্সিবল টাইম, যেহেতু সন্ধ্যার পরে 7:30 বা 9:30 এই 2টা স্লট আমি ক্লাস নেই। তো সেই হিসাবে সন্ধ্যার পরে অনেকে ক্লাস করতে ইচ্ছুক, তাদের জন্য সুবিধা হয়, দিনের বেলা আমি কোনো ক্লাস নেই না। যদি প্রয়োজন হয় তাহলে এক্সট্রা ক্লাস আমি নেব, রিভিশন ক্লাস বা হচ্ছে রিভিউ ক্লাস আমি নেব।
ফ্রিল্যান্সিং বা একাডেমিক রিসার্চের ক্ষেত্রে আমি সাপোর্ট দিব, যে যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চায় যে কিভাবে আগাবে সেই ব্যাপারে আমি পার্সোনাল 1-to-1 সাজেশন বা আমি একটা ডিসকাশন করতে পারি, করি। ওকে, সো সিট হচ্ছে খুবই লিমিটেড। আমি একটু বলে রাখি যে আমার এখানে ব্যাচ নাম্বার 14। দেখা যায় যে প্রত্যেকটা ব্যাচ, এটা 14 হোক বা তার আগের ব্যাচগুলো হোক, যখন আমি অ্যানাউন্স করি, আমি বলতে হচ্ছে যে আমাদের পেজ থেকে যখন অ্যানাউন্স করে তখন স্টুডেন্টরা আস্তে আস্তে অ্যাডমিশন নেওয়া শুরু করে, এনরোলমেন্ট নেওয়া শুরু করে, এবং যারা মোটামুটি কনফার্ম করে বা পেমেন্ট করে তাদেরকে আলাদা একটা ডেডিকেটেড ওই গ্রুপ নেম বা ওই যে ওই ব্যাচ নামে, ওই ব্যাচের নাম দিয়ে একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করে, ওখানে একটা সিক্রেট, ওটা একটা সিক্রেট গ্রুপ, ওটা কেউ দেখতে পারে না, শুধুমাত্র যারা আমি অ্যাড করবো তাদেরকে তারাই দেখতে পাবে। তো এরকম ভাবে ব্যাচ 14 আমি অলরেডি ক্রিয়েট করছি, বেশি না, এই তো গত পরশু দিন বা তার আগের দিন করলাম। তো এইখানে অলরেডি আমি যতটুকু আজকে সন্ধ্যায় চেক করলাম 7 জন মেম্বার্স অলরেডি আছে। সো আমি হয়তো অ্যাট বেস্ট হয়তো 4 জন বা 5 জন আমি নেব সর্বোচ্চ, তার মধ্যে আমি ব্যাচ ক্লোজ করে দিব। আর এই ব্যাচের হচ্ছে আপনার এখন যে ডিসকাউন্ট চলতেছে 40% ডিসকাউন্ট, সেই ডিসকাউন্টে এখন হচ্ছে আপনার লেভেল 1 এর জন্য 3000 টাকা ফর জব হোল্ডার্স। আবার একটু বলি, 3000 টাকা ফর জব হোল্ডার্স। আর যারা স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 2400 টাকা। এবার স্টুডেন্টের জন্য আর কি একটা ছাড় দেওয়া হচ্ছে। তবে আপনি স্টুডেন্ট কিনা সেটা একটু যাচাই করে নিতে হবে। আপনাদের যদি আপনারা জয়েন করতে চান তাহলে, এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার স্টুডেন্ট আইডি যেটা ভ্যালিডেশন আছে এখনো পর্যন্ত, এটার একটা ছবি তুলে আমাদের পেজে বা আমাদেরকে মেল করে দিলে আমরা এটা তখন আপনি 2400 টাকায় এটা কোর্সটা করতে পারবেন। আর লেভেল 2 হচ্ছে 4000 টাকা। লেভেল 2টা আপাতত এখন আমি করছি না, কারণ লেভেল 2 অলরেডি একটা ব্যাচ রানিং। পসিবলি হয়তো সেটা আমি জানুয়ারি শেষের দিকে হয়তো লেভেল 2 করব। বেসিক্যালি দেখা যায় যে বাংলাদেশে যারা যারা আছে বা যারা স্টুডেন্ট যে মেম্বার্স আছে সবাই লেভেল 1 থেকে শুরু করতে, বিগিনার থেকে শুরু করতে চায়। লেভেল 2 বা অ্যাডভান্সটা আসলে খুব কম, এর জন্য দেখা যায় লেভেল 2 আমি 2 মাসে একটা ব্যাচ অফার করি, আর লেভেল 1 প্রতি মাসেই থাকে। ওকে, সো এটার দরকার নাই। কিছু কমন কোশ্চেন, যে আমি কোশ্চেনের আনসার অলরেডি আমার কথায় আপনাদেরকে বলে দিছি, আই হোপ আপনারা মোটামুটি বুঝে গেছেন। লাইক ফার্স্ট অফ অল একটা কোশ্চেন হচ্ছে, আই এম ফ্রম বিজনেস ব্যাকগ্রাউন্ড, ক্যান আই লার্ন পাইথন? অবশ্যই, কারণ বিজনেসে অনেক অ্যাপ্লিকেশন আছে, আপনি শিখতে পারবেন। আই এম নিউ টু প্রোগ্রামিংয়ে আপনি যদি একদম এবিসিডি লেভেলে থাকেন তাও কোনো সমস্যা নাই, আপনি শিখতে পারবেন, কারণ আমি প্রথম 4টা ক্লাসে আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে শেখাবো। সব হয়তো শেখানো সম্ভব না, বাট যেগুলো মেইন, যেগুলো না হলেই না, বেসিক স্ট্রাকচার ফাংশনগুলো আমি আপনাদেরকে শিখাই দেবো। আই ডু নট হ্যাভ এনি নলেজ অ্যাবাউট কোডিং, কোনো সমস্যা নেই, একই আনসার পারবেন। আই এম উইক ইন ম্যাথসে উইক হলেও কোনো সমস্যা নেই, বিকজ পাইথনের ব্যাপারটা হচ্ছে এরকম, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা এটা একটা ওপেন সোর্স, এবং এখানে প্রচুর লাইব্রেরি ফাংশন আছে। আপনি যে ধরনের মডেল বা যে ধরনের অ্যালগোরিদম করতে চান না কেন, ওগুলোর জন্য ডেডিকেটেড মডিউল লাইব্রেরি ফাংশন রেডি আছে। এক্সকিউজ মি। সো ম্যাথে দুর্বল হলে আপনি শিখতে পারবেন না এমন কোনো কথা নাই। ক্যান আই গেট সাপোর্ট ফ্রম মেন্টর? ইয়েস, অবভিয়াসলি আমার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, পার্সোনালি সাপোর্ট পাবেন। হাউ ডাজ দ্য কোর্স বেনিফিট মি? যেটা আমি অলরেডি আপনাদেরকে বলছি যে কেন এই কোর্সটা বেটার। ক্যান ইউ গাইজ গেট মি এ জব? আনফর্চুনেটলি এটার আনসার হচ্ছে নো, আমরা আপনাদেরকে কোনো জব দিতে পারবো না। বাট হ্যাঁ, আমি আপনাদেরকে জবের জন্য প্রিপেয়ার করতে পারবো, রেডি করতে পারবো, আপনাকে একটা গাইডলাইন দিতে পারবো যে আপনি এভাবে আগান। ওকে, সো হোয়াট ইফ আই মিস দ্য লাইভ ক্লাস? যারা অলরেডি পেমেন্ট করছেন বা যারা কি পেইড কোর্সে আছে, তারা যদি কোনো কারণে মাঝখানে 1-2টা লাইভ ক্লাস যদি মিস হয়ে যায়, কোনো সমস্যা নেই, রেকর্ডেড ফাইলটা তার ইমেইলে আমি দিয়ে দিব, পৌঁছায় দিব। তবে কন্টিনিউয়াস যদি ক্লাস মিস হয় তাহলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে পরের ব্যাচে আবার কন্টিনিউ করার জন্য। সেটা আমার বলা লাগবে না, সেটা আমার যারা স্টুডেন্ট তারা নিজেরাই বলে আমাকে যে আমি অলরেডি যেহেতু 3-4টা ক্লাস মিস করে ফেলছি, আমাকে পরের ব্যাচে আবার ট্রান্সফার করে দেন। কারণ এই মেশিন লার্নিং বা এই লেভেল 1-এর আপনি যতগুলোর মডেলের কথা বললাম, এগুলো যদিও একটার সাথে কানেক্টেড, বাট একটা না বুঝলে আরেকটা বোঝাটা প্রবলেম। ওই জন্য আমি সবাইকে, আমার স্টুডেন্টকে আমি বলি যে ক্লাস অ্যাটেন্ড থাকার জন্য, লাইভ ক্লাস অ্যাটেন্ড থাকার জন্য। প্রত্যেক লাইভ ক্লাসের মানে প্রত্যেক দিনের লাইভ ক্লাসটা দিবেন নাকি মিস করলে দিবেন? না, প্রত্যেকটা দিব, লাইভ ক্লাস অ্যাটেন্ড করলেও দিব, না করলেও দিব, ভিডিও ফাইলটা দেয়া হবেই। ওকে, গট। আচ্ছা,
সো আমরা শেষের দিকে চলে আসছি। একটা ডেটা সায়েন্সের একটা প্রজেক্টের মধ্যে কি ধরনের রোলস থাকে, যেমন ডেটা সায়েন্টিস্টের কিছু কাজ থাকে, ডেটাকে হাইপোথিসিসকে প্রুভ ডিসপ্রুভ করা, ডেটাকে গ্যাদারিং করা, তারপর অ্যালগরিদম মডেল তৈরি করা। ডেটা ইঞ্জিনিয়ার কাজ হচ্ছে যে সেই মডেলটাকে বিল্ড আপ করা, সেটাকে অপটিমাইজ করা, তো ডেটাকে ইন্টিগ্রেট করা। ভিজুয়ালাইজেশন এক্সপার্টের কিছু কাজ থাকে, ডেটাকে স্টোরি টেলিং এর কাজ করা, ড্যাশবোর্ড তৈরি করা, ভিজুয়ালি সেটাকে ইন্টারপ্রিটেশন করা। এরকম অনেক ধরনের স্টেপ থাকে ডেটা সায়েন্স প্রজেক্টের মধ্যে। সো একটা কোনো একটা কোম্পানিতে যখন ডেটা সায়েন্সের কোনো রিলেটেড কোনো একটা প্রজেক্ট থাকে, তখন দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ডেটা সায়েন্টিস্টের দরকার হয়, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ডেটা ইঞ্জিনিয়ারের দরকার হয়, কারো কারো ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন এক্সপার্টের দরকার হয়। সো মোটামুটি এইগুলো এরিয়াগুলো হচ্ছে গিয়ে একটার সাথে কানেক্টেড, এবং একই সাথে পুরো জিনিসটা আপনার শিখলে হবে কি যে বাকিগুলো আপনার জন্য কাভার হয়ে যাবে। ওকে, সো নেক্সট হচ্ছে আপনার এটা একটা খুব লুক্রেটিভ স্লাইড, এটা আমি রাখি সব সময়। এটা হচ্ছে আপনার 2018-এর সেপ্টেম্বর 26-এর একটা ইউএস একটা ডেটা, যেখানে একজন ডেটা ইঞ্জিনিয়ারের স্যালারির একটা ফিগার দেওয়া আছে, $151,307 পার ইয়ার, as low as 123K and as a high 170K। নর্মালি ডিস্ট্রিবিউট করলে আমরা এটা পাই। সো অনেক হিউজ স্যালারি আর কি এখানে পাওয়ার অপশন আছে বাইরের কান্ট্রিতে। এখন এই স্লাইডটা দেখানোর পরে অনেকে কোশ্চেন করে যে ভাই আমাদের দেশে কি সুবিধা, আমরা কি দেশে কোনো জব পাবো কিনা। তো এগুলো হচ্ছে কিছু কমন, মানে কিছু আমি কোম্পানি এগুলা আমার চোখে পড়েছে যারা এগুলো নিয়ে কাজ করে। আর অনেক কোম্পানি আছে রিসেন্টলি যারা ডেটা অ্যানালিসিস কাজগুলো করতেছে, যেমন খুলনাতে মাইক্রোড্রিম আইটি, গুলশান একে লাইট ক্যাসেল, মিরপুরে ডেটা সফট, বনানীতে ক্র্যাম্পস্ট্যাক, গুলশান একে ই জেনারেশন, উত্তরাতে ইক্সোরা সলিউশন। এরকম অনেকগুলো আছে, ওরা কাজ করছে আর কি। এবং আরো অনেক ধরনের কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানিগুলো দেশে আসছে। সামনে ইন ফিউচার একটা বড় ধরনের একটা বুম ঘটার চান্স আছে। ওকে, আমি মূলত এখানে এই স্লাইডটাতে আমি স্পাইডারে কাজ করব। অ্যানাকন্ডার আন্ডারে স্পাইডার, জুপিটার এবং আরিস্টোটল তিনটা আছে, আমি স্পাইডারে মূলত কাজ করি। আর অনেকে হচ্ছে পাইটর্চে কাজ করতে চায়, তাতে কোনো সমস্যা নেই। অনেকে পাইটর্চে কনভিনিয়েন্স ফিল করে, অনেকে জুপিটারে কনভিনিয়েন্স ফিল করে, কোনো সমস্যা নেই। আমি স্পাইডারের ক্লাসগুলো নেই আর কি। কোডের স্ট্রাকচার একই রকমই থাকবে, খুব একটা চেঞ্জ থাকে না আর কি, সিনট্যাক্সে কোনো চেঞ্জ থাকে না। আমি লাইব্রেরির ক্ষেত্রে আমি নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইকিট লার্ন, এইগুলো আমি এই লাইব্রেরি ফাংশনগুলো আমি শেখাবো এবং এগুলো ইউজার শেখাবো। অ্যানাকন্ডার ওয়েবসাইটে গেলে আমি এগুলা যখন কোর্স যারা করে আর কি তাদেরকে শুরুতে আমি এগুলো দেখাই দিই, যাকে এটা ব্যাপার না। ওকে, রোড টু ডেটা সায়েন্টিস্ট। যদি একজন ডেটা সায়েন্টিস্ট পিওরলি ডেটা সায়েন্টিস্ট হইতে চান, তাহলে সেক্ষেত্রে কি কি জিনিস লাগবে? অ্যাট ফার্স্ট হচ্ছে ম্যাথ ফান্ডামেন্টালস, তারপর স্ট্যাটিস্টিক্সের নলেজ, প্রোগ্রামিংয়ের নলেজ, মেশিন লার্নিংয়ের নলেজ, ভিজুয়ালাইজেশন, বিগ ডেটা অ্যান্ড ইউজিং অফ সাম টুলস। এই হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট হওয়ার ক্ষেত্রে এটা একটা বেসিক রোড ম্যাপ। আরও ডিটেলস আলোচনা করা যাবে, বাট এখন আসলে সময় নেই। তো এই মোটামুটি আমাদের আজকের ওরিয়েন্টেশন সেরেমনিটা কমপ্লিট হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা আছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে এখন করতে পারেন। এখন 10টা 14 বাজে, আমি 5-7 মিনিটের জন্য আপনাদের কোশ্চেনগুলো নিব। ইউ ক্যান স্টার্ট নাও। আচ্ছা, 7:30 থেকে বললেন আপনি, এটা কি 9:30? আপনি কি দুইটা ব্যাচ নাকি একটাই ব্যাচ? আমার এখন এই মুহূর্তে 3টা ব্যাচ রানিং। 3টা ব্যাচ না, সরি, আমার হ্যাঁ 3টা ব্যাচ। গত সপ্তাহের হিসেবে বললে 4টা ব্যাচ, আর এই সপ্তাহের হিসেবে বললে 3টা ব্যাচ, কারণ গত সপ্তাহে আমার একটা ব্যাচ শেষ হয়েছে মাত্র। ওই ওই সময়টাতে আমি আমার নতুন ব্যাচটা শুরু করব, হুইচ ইজ স্যাটারডে অ্যান্ড মানডে 7:30 to 9 PM। আর 9:30টার যে ব্যাচ, ওইটা আমার সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন অলরেডি বুকড, যেহেতু সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়। ওকে, ওকে, আর কারো কোনো কোশ্চেন?
নাই? তানভীর, কলিন্স, সিজন? ভাইয়া ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকে না? আমার টেন্টেটিভ ডেট হচ্ছে 15th ডিসেম্বর, হুইচ ইজ ওয়েন্সডে। বাট যেহেতু আমি ক্লাসের শিডিউলটা আবার একটু চেঞ্জ করছি, প্রথমে একটু ওয়েন্সডের দিকে ছিল, তো ওয়েন্সডেতে আমি মূলত ওই দিন যেটা করব, মেইন ক্লাস শুরু হওয়ার আগে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব, ওটা 15 তারিখ। আর আমার মেইন ক্লাস শুরু হবে 18 তারিখ থেকে, শনিবার থেকে। আচ্ছা, ওকে। মানে আমার এনরোলমেন্টটা হবে 17 তারিখ পর্যন্ত, মানে শুক্রবার পর্যন্ত, সামনের শুক্রবার পর্যন্ত। তারপর 18 তারিখ থেকে আমি আমার মেইন ক্লাস শুরু করব। So I have a friend who he wants to learn data scientist as well. Okay, good. Python. Hmm. Can I refer to him? Can I refer Yeah, him? sure. It's fine. আপনি আমাকে একটু পার্সোনালি নক করে আপনার আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসও দিবেন, আর আপনি যাকে রেফার করতেছেন তার ফোন নাম্বার, ফেসবুক আইডি আর ইমেল অ্যাড্রেস দিবেন। তাহলে আমি আপনাকে ওই রেফারেলের 10% অফের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারবো। না তো ওইটা আমি তখন অ্যাডমিনকে জানিয়ে আমি এটা ক্লিয়ার করতে পারবো। Okay, thank you. ওয়েলকাম। আর বাকি যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আশা করি আমরা এখন আজকে সেশনটা এখানেই শেষ করতে পারি। আর যদি কোনো কারণে কোশ্চেন আপনার এখন মনে না থাকে, পরে যদি আপনার মনে পড়ে, কোনো সমস্যা নেই, আমাকে আপনি যে কোনো সময়, মানে আপনি হচ্ছে ওই ইয়েতে কমিউনিটি গ্রুপে আপনি লিখতে পারেন। আমি দিনের একটা সময় আমি ওখানের মধ্যে স্পেন্ড করি, মানে মেম্বারদের সাথে, স্টুডেন্টের সাথে আমি কমিউনিকেট করি, তো ওই সময় আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অর ইন কেস আপনি আমাকে আমার ফোন নাম্বারে আপনি আপনাকে কন্ট্যাক্ট করতে পারেন, 01717643264। চেষ্টা করবেন ডে টাইমে কল দেওয়ার, মানে সকাল 10টা-11টার পরে আর কি, বিকজ বুঝতেই পারছেন সন্ধ্যার পর আসলে আমার ক্লাসগুলো শুরু হয়। আমি এটা ইউজুয়ালি বলি সবাইকে যে মানুষের অফিস হচ্ছে 8টা-5টা পর্যন্ত, আমার অফিস শুরু হয় বা আমার কাজ শুরু হয় সন্ধ্যার পর থেকে। দিনের বেলা ইউজুয়ালি আমি নিজের পার্সোনাল কিছু রিসার্চে কাজ করি বা অন্যান্য কিছু কাজ করে থাকি। ওকে, সো তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে আমি তাহলে আজকে এখানের মধ্যে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস ডেমো ক্লাস, দিস ওরিয়েন্টেশন সেরেমনি। আর পরবর্তীতে আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি নক করবেন, কথা বলবেন। আর কেমন লাগলো আজকের সেশনটা, এটাও আপনি চাইলে কমিউনিটি গ্রুপে লিখতে পারেন। এই তো ঠিক আছে, তাহলে রাখি আজকের মতন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।